ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই আজকে যে সেশনটা রেখেছি যেটাকে নাম দিয়েছি মডিউল 2 SPSS বেসিক্স। বেসিক্যালি আমরা এখানে SPSS তো আসলে এটা শেষ নেই, এটা অনেক কিছু আছে, আমরা বেশি কিছু টাচ করব না। যেগুলি আমাদের জন্য রেলেভেন্ট, অর্থাৎ একটা কোয়েশ্চেনিয়ার কিভাবে ভ্যালিডেট করতে হয়, বিশেষ করে এটার এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস, পরবর্তীতে রিলায়েবিলিটি কিভাবে অ্যাসেস করতে হয়, এবং যখন আমরা একটা কোশ্চেনের মাধ্যমে ডেটা কালেক্ট করি সেই ডেটাগুলি কিভাবে ওখান থেকে রেসপন্ডেন্টের ফ্রিকোয়েন্সি অর্থাৎ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে হয়। এই মূলত এই কয়েকটা বিষয় আমরা দেখার চেষ্টা করব। তাহলে শুরুতেই আমরা এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ওকে, আমরা যখন কোনো পেপার, ভালো কোনো পেপার দেখি তাহলে ওদের একটা যেগুলো এম্পিরিক্যাল স্টাডিজ, এম্পিরিক্যাল পেপারস, ওখানে প্রায় একটা টেবিল দেখা যায়, একটা ভেরি কমন টেবিল, সাধারণত সবার শুরুতে থাকে টেবিল 1। আপনারা সাধারণত টেবিল 1 এর মধ্যে এগুলি পাবেন। তো এখানে এই ধরনের একটা এই ইনফরমেশন তারা প্রেজেন্ট করে, হ্যাঁ, যেটাকে বলছে প্রোফাইল অফ রেসপন্ডেন্টস। এটার বিভিন্ন নামে তারা এই টেবিলটা করতে পারে। কখনো কখনো বলে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অফ দি রেসপন্ডেন্টস, এভাবে বলা হয়। তো যে নামে বলা হোক না কেন, বিষয়ের ভিতরে যে কন্টেন্ট গুলি, এগুলি মূলত এই আমার যে ডেটা, অর্থাৎ আমার যে কোয়েশ্চেনার, আমরা যদি খেয়াল করি, আমরা কিন্তু একটা কোয়েশ্চেনার আপনাদেরকে দিয়েছি, এবং গত সেশনে যারা যারা উপস্থিত ছিলেন তাদের জন্য বিষয়টা আরো সহজ হবে। এই এখানে কিন্তু একটা কোয়েশ্চেনার আছে, তো আমরা সবার শেষে যদি আসি কোয়েশ্চেনারের প্যাটার্নটা একটু দেখে নেই। এই যে এখানে একটা কোয়েশ্চেনার দেয়া আছে, এবং কোয়েশ্চেনের শুরুতেই আমরা কিন্তু আমাদের রেসপন্ডেন্টের কি করি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন এগুলি কালেক্ট করি, হ্যাঁ, যেমন ইউর জেন্ডার, এজ, নাম্বার অফ ইয়ার্স ওয়ার্কিং ইন দ্য অর্গানাইজেশন, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, নাম্বার অফ ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তো এই ডেটাগুলি থেকে আমরা কিভাবে মিনিংফুল ওয়েতে, কতটা মিনিংফুল ওয়েতে ইনফরমেশন গুলি প্রেজেন্ট করতে পারি টেবুলার ফরম্যাটে, অর্থাৎ টেবিলের মধ্যে, সেটা ডিপেন্ড করে কে কত সুন্দরভাবে উপস্থাপন করে। যে আমরা যে হুবহু এটাই অনুসরণ করব তা না, এটার চেয়ে একটু ভিন্ন রকমের হতে পারে আমাদেরটা, বাট এই মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার রেসপন্ডেন্টের এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সহজে বোঝার মতো উপায়ে আমি প্রেজেন্ট করছি কিনা, যেন এক পলকে, মানে রিডাররা এক পলক দেখে বুঝতে পারে যে এখানে স্ট্যাটাসটা কি রেসপন্ডেন্টের। তো এটা আমরা SPSS এ কিভাবে বের করব সেটা একটু হ্যান্ডস অন আজকে দেখাবো ইনশাআল্লাহ, যেটা আমাদের একটা প্রতিশ্রুতির অংশ ছিল এই মডিউলের। তো আমরা এই SPSS বের করি। যদি আমরা SPSS বের করি, আমার ধারণা অনেকের SPSS আছে, আপনারা চাইলে এখন আমার সাথে হ্যান্ডসন মানে আমার সাথে যেতে পারেন, অথবা এই রেকর্ড যেহেতু আমি দিয়ে দেব, আপনারা ইচ্ছা করলে পরে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন এই ডিউরিং দিস সেশন। ওকে, যখন আমরা SPSS ওপেন করব তখন এই ইন্টারফেসটা আমাদের সামনে আসবে। এটা আমার ভার্সনটা হচ্ছে SPSS 23। তো ভার্সনে ইন্টারফেস হয়তো একটু চেঞ্জ থাকতে পারে, মূল বিষয়গুলি একই থাকবে। তো আমরা এই নিউ ডেটা সেট, আমরা নিউ ডেটা সেট একটা তৈরি করতে চাই। ওকে দিলাম।
ওকে দেওয়ার পর এখানে ভ্যারিয়েবল ভিউ আছে, তারপরে আছে ডেটা ভিউ। হ্যাঁ, তা আমাদের যেটা করতে হবে, আমাদের এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের। তো আমরা ধরে নিচ্ছি আমরা ডেটাটা কালেক্ট করে প্রত্যেকটা ডেটা আমরা এক্সেলে ইনপুট দিয়েছি। হ্যাঁ, ওই অ্যাজাম্পশন থেকে আমরা কাজ করছি এবং আমাদের এক্সেলে আমরা একটা ডেটা পেয়ে গেছি। এই যে এখানে কমিটমেন্ট এক্সেল ডেটা, এটা যদি আপনারা ক্লিক করেন, আমি কিন্তু দিয়েছি এটা। ওকে, এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে কিন্তু এই যে ডেটাগুলো আমরা পেয়ে গেছি, অর্থাৎ 1 2 দিয়ে তারা জেন্ডার ইন্ডিকেট করেছে। ওকে, 1 মানে হচ্ছে মেল, 2 মানে হচ্ছে ফিমেল, রাইট? আমরা সরি, আমাদের 1 মানে হচ্ছে ফিমেল আর 2 মানে হচ্ছে মেল। ওকে, তাহলে যে 1 2 এর মিনিংটা কিন্তু আমার আসতেছে এই যে আমার কোশ্চেনের থেকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমার এখানে আছে 2 নম্বরের কলামে আছে এজ। এজ কোথেকে আসছে? এই যে এজ হচ্ছে আমাদের 2 নাম্বার আইটেম, যেটা হচ্ছে এজ। তারপরে আছে যে আমার অর্গানাইজেশন। 3 নম্বর আমরা বলেছিলাম নাম্বার অফ ইয়ার্স ওয়ার্কিং ইন দি অর্গানাইজেশন। হ্যাঁ, কত বছর সে। ওকে, তারপরে এরপরেরটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তার মানে তার সারা জীবনের এক্সপিরিয়েন্স, এটা অন্য প্রতিষ্ঠানে হোক সেটা এখানে বোঝাচ্ছে। এটা শুধু ওয়ার্ক লেখা আছে। তা এখন এই ওয়ার্ক মানে কি, এটা কিন্তু খুব সংক্ষেপে লিখেছে। আর কারণ হচ্ছে পুরোটা যদি লিখতে যায় তাহলে কিন্তু অনেক স্পেস সে দখল করে ফেলবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। যতটা সম্ভব আমরা ছোট এই মানে নেম ব্যবহার করবো, স্মল, আমাদের সুবিধার্থে। তা এটার ফুল মিনিংটা কি এটা বোঝার জন্য আমাকে যেতে হবে আমার কোশ্চেনারটা কি ছিল। ওকে, তারপর এভাবে আমরা দেখি যে আমাদের এই 7 পর্যন্ত লেভেল অফ এডুকেশন। ওকে, এডুকেশন এই যে এইচ পর্যন্ত। ওকে, আমাদের কিন্তু এগুলি হচ্ছে আমাদের যেটা হচ্ছে প্রোফাইল অফ রেসপন্ডেন্টস। ওকে, এখন আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এখান থেকে আমরা বের করব এই ডাটাগুলো থেকে। আচ্ছা, এখন শুরুতেই আমাদের কি করতে হবে যে আমরা এই সবগুলি ইনপুট দিয়ে দেব। আর এই যে এগুলি আমরা একসাথে করে ফেলি কাজটা। আমাদের এই যে অ্যাটিটিউডস 1 টু অ্যাটিটিউডস 5, এগুলি বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে এটা এই যে অ্যাটিটিউড, আমরা অ্যাটিটিউড সম্পর্কে জানার জন্য আমরা 5টা প্রশ্ন করেছিলাম। এখন আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করার বিষয়, এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন অ্যাটিটিউডের। আমরা কিন্তু এটাকে ওখানে হেডিং হিসাবে বসাই নাই। হ্যাঁ, পুরোটাকে আমরা হেডিং হিসাবে না বসিয়ে আমরা কি করলাম, এটার একটা অ্যাব্রিভিয়েশন ইউজ করে এটাকে 1 দিলাম, 2 দিলাম, 3 4 5 এরকম দেওয়ার একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যখন আমরা এই স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এ কাজ করি, স্মার্ট পিএলএস কিংবা এমওজ ইউজ করি, তখন এগুলিকে সে সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে এগুলাকে সে সাজিয়ে ফেলে। হ্যাঁ, তখন আমরা একসাথে পেয়ে যাই এক একটা কনস্ট্রাক্টের বিষয়। হ্যাঁ, তো এখন এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে যখন আমরা এই হেডিং গুলি ডেভেলপ করব। এভাবেই আমরা বাকিগুলির হেডিংও ডেভেলপ করেছি। আমরা কিন্তু পুরো কোশ্চেন কিন্তু আমরা এখানে দেই নাই, আমরা এখানে দিয়েছি শুধুমাত্র অ্যাব্রিভিয়েশন। ওকে, এখন আমরা এটাকে
ইনপুট দিব, অর্থাৎ এটাকে আমরা ট্রান্সফর্ম করব হচ্ছে এই আমাদের SPSS এর মধ্যে। তো শুরুতেই আমরা আমাদের একটা কি আছে, আইডি আছে, তাহলে আইডি আমরা বসালাম, এখানে আইডি কিন্তু বসানো আছে। আচ্ছা, আমরা কিন্তু ইচ্ছে করলে এই সবগুলিকে একসাথে কপি করে ওখানে নিয়ে যেতে পারি। এই সবগুলি হেডিং কে একসাথে ওখানে পেস্ট করে দিতে পারি। একটা একটা আমরা টাইপিং করতে যেহেতু সময় লাগবে অনেক এবং ভুল হওয়ার সম্ভাবনা আছে, তো সুতরাং আমরা সবগুলিকে কি করলাম, একটু কপি করি। আমি জাস্ট প্রসেসটা দেখাই, বিষয়টা একটু টেকনিক্যাল। আপনারা শিফট চাপ দিয়ে ধরে শিফট কন্ট্রোল এবং রাইট অ্যারো কি, শিফট কন্ট্রোল এবং রাইট অ্যারো কিটাতে ক্লিক করলে এই সবগুলো হেডিং একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যেটা করব, কন্ট্রোল সি, অর্থাৎ আমরা কপি করলাম, সরি আমরা কপি, ওকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা পরের শীটে এসে আমরা একটা শীট ক্রিয়েট করেছি এখানে। এখানে ফার্স্ট সেলটাতে রেখে আমরা এই যে ট্রান্সপোজ শব্দটা ইউজ করছি, হ্যাঁ ট্রান্সপোজ, তাহলে এটা কলাম ওয়াইজ, এটা কি হলো কলাম ওয়াইজ, এটা আপনার পেস্ট হলো। এটা ছিল কিন্তু হরাইজন্টাল মোডে, এখন ভার্টিক্যাল মোডে এটা সেভ হয়ে গেল। এখন এটা আবার আমরা একসাথে কপি করতে হবে। अगेन কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো কিটাতে প্রেস করলে এটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে কন্ট্রোল সি, অর্থাৎ কপি করলাম, দেন আমরা ওখানে আসলাম, এসেই এখানে আমরা পেস্ট করব। রাইট বাটনে ক্লিক করে, সরি রাইট বাটনে ক্লিক করে আমরা পেস্ট করব। পেস্ট করার পর এখানে কিন্তু সবগুলি একসাথে কি হলো, সেভ হয়ে গেল, রাইট সবগুলি একসাথে সেভ হয়ে গেল। ওকে, এখন আমাদের এখানে কিছু কাজ করতে হবে, যে আমাদের এই আমরা যদি দেখি এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু ডিফাইন করতে হবে। ওকে, যেমন আইডি, এখানে বলা আছে আমাদের ডাটা টাইপ কি হবে, এটা অবশ্যই সবগুলি নিউমেরিক, সন্দেহ নাই, এগুলিতে আমরা হাত দিচ্ছি না। ভ্যালুসে এখানে তেমন আমরা হাত দিচ্ছি না। এটাতে আমরা এই জায়গায় এসে এই মেজার যেখানে আছে, মেজারের মধ্যে আমরা আইডি, এটাকে আমরা নমিনাল রাখতে পারি। এর কারণ হচ্ছে এটা তো সিরিয়াল নাম্বার, এটা আসলে এটার যেটা হচ্ছে এটা দিয়ে আমরা তেমন কিছু করব না। তো সুতরাং এটা জাস্ট ক্লাস রোল নাম্বারের মতো একটা বিষয়, এটা আমরা নমিনাল ডাটা হিসেবে রাখলাম। এজ, এটা আমাদের একটা এই স্কেল ডাটা, আমরা স্কেলে নিয়ে গেলাম এজটাকে, কারণ ওখানে কিন্তু এজ আমরা কিভাবে ক্যালকুলেট করেছি, সরাসরি অবজার্ভ ভ্যালু, আমরা কিন্তু কোনো ক্যাটাগরিও দেইনি। হ্যাঁ, আমরা বলছি আপনার এই এজ কত। তো সুতরাং এটা যেটা হবে, এটা এক ধরনের রেশিও ডাটা কিংবা স্কেল ডাটা। সুতরাং আমরা এজ স্কেলের মধ্যে নিয়ে গেলাম। অর্গানাইজেশনে আমরা কি করলাম, অর্গানাইজেশনে আমরা এই কিছু ক্যাটাগরাইজেশন করেছি, যেমন আমরা একটু দেখে নিই। সরি, এটাও কিন্তু নাম্বার অফ ইয়ার্স ওয়ার্কিং ইন দ্য অর্গানাইজেশন, এখানে ক্যাটাগরাইজ করা হয় নাই। এখানেও কিন্তু সরাসরি কত বছর, রাইট, এগেইন এটাও কিন্তু আমাদের স্কেলে হবে। ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, এটাও স্কেলে হবে। আর ডিপার্টমেন্ট আমরা কি করেছি, এখানে কিন্তু আমরা এই কি করলাম, একটা ক্যাটাগরাইজ করেছি, রাইট, 1 থেকে 10 আমাদের ক্যাটাগরি। এটাকে আমরা ইচ্ছা করলে এই অর্ডিনাল স্কেলে নিয়ে যেতে পারি।
অথবা আমরা নমিনালেও রাখতে পারি, কোনো সমস্যা হবে না। আমরা অর্ডিনালে রাখছি, বেটার হবে। পজিশন আমরা কি করেছি, এগেইন এখানেও এটাকে আমরা অর্ডিনাল রাখি। আমরা ক্যাটাগরাইজ করেছি এখানে। লেভেল অফ এডুকেশন, এটা অবশ্যই অর্ডিনাল। লেভেল অফ এডুকেশন, এটা একটা হায়ারার্কি বোঝাচ্ছে। ওকে, তাহলে এগুলো আমরা ডিফাইন করলাম। আর বাকি যেগুলি আছে অর্থাৎ আমাদের যে স্কেল শুরু হলো, লাইকার্ট স্কেল, এগুলি অ্যাকচুয়ালি এক ধরনের ইন্টারভেল ডেটা। তো ইন্টারভেল অথবা স্কেল ডেটা। ওকে, তা আমরা সবগুলি এই যেটা করব এই স্কেল কনভার্ট করে ফেলবো। ওকে, আমরা শুধুমাত্র এই অ্যারো কিটাতে প্রেস করলে কিন্তু এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, ডাউন অ্যারো কি এবং চলে আসছে লাস্ট পর্যন্ত। ওকে ওকে, বাকি সবগুলি স্কেল। আমাদের এখানে কিছু কাজ করতে হবে, আমরা এই কাজটা একটু পরে করছি, আগে ডাটাটা ইনপুট দিয়ে নিই। হ্যাঁ, ওকে, এখন যেটা করতে হবে, আমরা কিন্তু মোটামুটি আমাদের এক্সেলের যেই টেবিলটা আছে, এই যে টেবিলটা, এই টেবিলের মতো একটা রূপ দিয়ে ফেলছি কিন্তু আমাদের এই এসপিএসএস এর মধ্যে, রাইট? আমরা কিন্তু হেডিং গুলি নিয়ে আসছি, রাইট? এই যে দেখেন এখানে কিন্তু হেডিং গুলি আছে সব। পারসিভ বিহেভিয়ারাল কন্ট্রোল, এটা কিন্তু ওখানে আছে, রাইট? ওকে, তাহলে এখন যেটা করব আমরা, এই এগেইন আমরা ফার্স্ট সেল ডাটাটা কপি করতে হবে। ফার্স্ট সেটে আমরা কার্সরটা রাখলাম, শিফট কন্ট্রোল এবং রাইট অ্যারো কি এটাতে প্রেস করলাম, প্রেস করে আবার শিফট কন্ট্রোল, এবার ডাউন। তাহলে একসাথে সবগুলা ডেটা আমাদের সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, তারপর কি করব, কন্ট্রোল সি, আমরা কপি করলাম। এখানে এসে আমরা ফার্স্ট সেলটাতে আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে একটু অপেক্ষা করতে হবে, তারপরে দেখবো যে চমৎকার ভাবে আমাদের ডাটাটা কিন্তু সে নিয়ে ফেলছে। এই যে এখানে একটু ঝামেলা দেখা যাচ্ছে। ওকে, একটা অতিরিক্ত ভ্যালু দেখা যাচ্ছে, রাইট? এটার কারণ কি? আমাদের কি ওখানে কোনো বেশি করলাম এখানে? আমরা তো জেন্ডার করিনি, রাইট? আমাদের একটু ডেটাতে আমরা ইয়েতে একটু সমস্যা আছে, আমরা জেন্ডারকে মিস করে ফেলছি। এখানে আমরা জেন্ডার করি নাই, আমাদের জেন্ডার নিয়ে আসতে হবে। ইনসার্ট ভেরিয়েবল, রাইট বাটনে ক্লিক করে আমরা একটা জেন্ডার নিয়ে আসলাম, আর এটাকে আমরা দিলাম নমিনাল। জেন্ডার এক ধরনের নমিনাল। তো এখন দেখি আমরা এটাকে ডিলিট করে দিতে হবে আমাদের।
আমি যেটা করেছি এখানে রেখে আমি কন্ট্রোল এ দিয়েছি, সবগুলা সিলেক্ট হওয়ার পর ডিলিট বাটনে চাপ করার পর সবগুলা ক্লিয়ার হয়ে গেল, রাইট? এখন আমরা আবার আমাদের ডেটাটা কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, রাইট? এবার দেখা যাক, আবার ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। ওকে, রাইট, আইডি, জেন্ডার, ওকে, ঠিক আছে, ফাইন। ওকে, আমাদের যেটা করতে হবে এখন, আমরা বলছি যে একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করা যায় কিনা এই ধরনের একটা টেবল, অর্থাৎ রেসপন্ডেন্টের। তা আমরা যদি দেখি আমাদের এই রেসপন্ডেন্টের ইনফরমেশন এই জেন্ডার থেকে শুরু করে এডুকেশন পর্যন্ত আছে, রাইট? তো এখন আমরা একটা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করে দেখি যে কি দাঁড়ায়। অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফ্রিকোয়েন্সিস। ওকে, আইডি তো দরকার নেই, জেন্ডার থেকে এডুকেশন, জেন্ডারে সিলেক্ট করার পর আপনারা শিফট চাপ দিয়ে ধরবেন, শিফট কিটা শিফট চাপ দিয়ে ধরে এডুকেশনে ক্লিক করলেই তারপর সবগুলো সিলেক্ট হয়ে যাবে। স্ট্যাটিস্টিক্স আমরা কি দেখতে যাচ্ছি, আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে যাচ্ছি, ওকে, মিনিমাম ম্যাক্সিমাম দেখতে যাচ্ছি, মিন দেখতে যাচ্ছি, ওকে ফাইন। চার্ট দরকার আছে, দরকার নাই, ওকে, বেশি কিছু দেখবো না, ওকে, ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবলস, ওকে, ওকে দেই, ওকে। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে এটা হচ্ছে সামারাইজড ইনফরমেশন, প্রথম টেবিলটা। ফর এক্সাম্পল জেন্ডার সম্পর্কে তারা বলছে যে জেন্ডারের মেইন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। ইন্টারেস্টিংলি আমি কিন্তু কিছু কিছু পেপারও দেখলাম তারা জেন্ডারের মেইন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছে। দ্যাটস মিনিংলেস। মিনিংলেস এই কারণে এই জেন্ডার হচ্ছে এক ধরনের অর্ডিনাল ডেটা অথবা নমিনাল ডেটা, ওকে। তো নমিনাল এবং অর্ডিনাল ডেটাতে আপনার মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো কিন্তু মিনিংলেস। যেমন ফর এক্সাম্পল আপনি এই মিন দিয়ে কি বোঝাচ্ছেন, রাইট? তো it doesn't mean anything actually, ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এজ অবশ্যই এটার মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলি অনেক গুরুত্বপূর্ণ, ওকে। তো তারপর এখানে এই যে জেন্ডারটা দেয়া আছে, এই জেন্ডারের মধ্যে আমরা যদি খেয়াল করি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1 2। এখন 1 দিয়ে কি বোঝাচ্ছে, 2 দিয়ে কি বোঝাচ্ছে, এটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, রাইট? তারপর এজের ক্ষেত্রে যদি দেখি আমরা এজটা আরো বেশি হজবরল অবস্থা। এখানে এই বিশাল একটা টেবিল দেয়া আছে, খুবই হজবরল অবস্থা। অর্গানাইজেশনের ক্ষেত্রেও আমরা দেখি যে অর্গানাইজেশনাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটা, এটারও একই অবস্থা এজের মতোই, এবং পরেরটা তো একই অবস্থা ওয়ার্কিং। আচ্ছা, ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই যে 1 স্ট্যান্ড ফর হোয়াট, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। পজিশনে একই রকম, এখানে সবই কিন্তু নিউমেরিক্যাল, রাইট? এখন এই ডেটাটা যদি আমরা এইভাবে প্রেজেন্ট করি তাহলে রিডারদের জন্য বোঝাটা কিন্তু খুবই দুরূহ হবে। এই যে 1 মানে কি, 3 মানে কি। এখন আমাদের বোঝার জন্য আমরা যদি দেখি যে ফর এক্সাম্পল এই পজিশন, আমরা যদি আমাদের কোশ্চেনারে যাই, পজিশন মানেটা আসলে কি, কারেন্ট পজিশন 1 মানে হচ্ছে টেকনিশিয়ান, রাইট? এই 1 মানে হচ্ছে টেকনিশিয়ান।
তাহলে এই যে পজিশন 1 মানে হচ্ছে টেকনিশিয়ান, টেকনিশিয়ানে আছে এখানে 34 জন রেসপন্ডেন্ট আছে, রাইট? টেকনিশিয়ান। সিমিলারলি 2 মানে হচ্ছে এই ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার আছে প্রায় 66 জন। এখন এটাকে মিনিংফুল করার জন্য আমাদের কিছু মেকানিজম এখানে কাজ অর্থাৎ ডেভেলপ করতে হবে, একটু কাজ করতে হবে। এগেইন আমাদের আসতে হবে কিন্তু আমাদের ওই যে ডেটা ভিউতে, ডেটা ভিউতে এসে এখানে ভেরিয়েবল ভিউতে যেতে হবে। যেমন জেন্ডার, এখানে এই 1 মানে কি 2 মানে কি এই জিনিসটা আমাদেরকে একটু ডিফাইন করে দিতে হবে, রাইট? তাহলে কিন্তু মোটামুটি কাজটা হবে। যে ভ্যালুজ এর জায়গায় আমাদের মনে আছে এই যে আমাদের এখানে আসতে হবে, দেখতে হবে যে 1 মানে ফিমেল, 2 মানে মেল, এই জিনিসটা এখানে একটু ডিফাইন করে দিতে হবে ভ্যালুজ। তাহলে আমরা যদি দেখি 1 ভ্যালুজ 1 মানে হচ্ছে ফিমেল, আমরা অ্যাড করলাম। আর ভ্যালুজ 2 মানে হচ্ছে মেল। ওকে, এটা আমরা অ্যাড করে দিলাম, ওকে দিলাম। এখন আমরা জেন্ডারের একটা ফ্রিকোয়েন্সি স্টাডি করে দেখি, দেখতে জিনিসটা কেমন দেখায়। আচ্ছা ওকে, সবগুলোই থাক, সমস্যা নেই, আমরা জেন্ডারটার দিকে নজর দিব। রাইট, এখন একটু মিনিংফুল মনে হচ্ছে, রাইট? এই যে জেন্ডার টেবিল, ফিমেল আছে 144 আর মেল আছে 48 এবং সুন্দর পার্সেন্টটা দেয়া আছে কত পার্সেন্ট, রাইট? এই জিনিসটা করতে হবে বাকিগুলোর ক্ষেত্রে। যেমন এই যে এজ এর ক্ষেত্রে, আচ্ছা এজ এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, রাইট? আমরা যদি দেখি তারা কি করেছে, তারা একটা ক্যাটাগরি করেছে 15 থেকে 25 বছরের মধ্যে কতজন আছে, রাইট? 26 থেকে 35, 36 থেকে 45। আমরা ইচ্ছা করলে হুবহু এটা অনুসরণ করতে পারি, অথবা আমরা নিজের মতো করে আমাদের একটা ক্যাটাগরি ডেভেলপ করতে পারি। এটা কিভাবে করব? এই জিনিসটা কিন্তু খুব মিনিংফুল মনে হয়, মানে দেখতে জিনিসটা খুব সুন্দর লাগে। দেন ওই জিনিসটা, রাইট? এই যে আমরা এই যে টেবিলটা দেখলাম, ওকে, তাহলে আমরা এই যে এজ নিয়ে কিছু কাজ করতে হবে, রাইট? এজ, এখন এজের আগে যেটা করতে হবে, এজের একটা ক্যাটাগরি তৈরি করতে হবে। এজ ক্যাটাগরি করার জন্য আমাদেরকে যেতে হবে এখানে, এখানে আমরা এই যে ট্রান্সফর্ম একটা কথা আছে, হ্যাঁ, ট্রান্সফর্ম, যেটা হচ্ছে record into same variable, record into different variables। তা আমরা এজ এর একটা ক্যাটাগরি করতে চাই, এই যে ক্যাটাগরিটা এজও থাকবে, পাশাপাশি নতুন একটা ক্যাটাগরি সে ডেভেলপ করবে। তার মানে সেম ভেরিয়েবল দিলে যেটা হবে, এজটা রিপ্লেস হয়ে যাবে। আমরা চাচ্ছি না আমাদের অরিজিনাল ভ্যালুগুলি রিপ্লেস হয়ে যায়। আমরা এই নতুন আরেকটা কলাম করব একদম লাস্টে, যেখানে এজ এর একটা ক্যাটাগরি থাকবে। ওকে, তো রেকর্ড ইনটু ডিফারেন্ট ভ্যারিয়েবলস, এই জিনিসটাতে ক্লিক করতে হবে। এখানে আমরা কাকে কি করতে চাই, এটা হচ্ছে এজ কে, এগেইন এটা সিলেক্ট করতে হবে। তো এখন যেটা করতে হবে, ওল্ড এন্ড নিউ ভ্যালুস, এই জিনিসটাতে ক্লিক করতে হবে। এখন আমরা শুরুতে যেটা করতে চাই, আমরা তাদের মতো করে একটু দেখি। তারা বলছে যে 15 to 25, আমরা এটা না দিয়ে আমরা লেস দেন 25 দিতে পারি প্রথমটা, রাইট? এবং লাস্টেরটা একটা দিতে পারি 50 and more above, এই ধরনের কিছু একটা। তাহলে আমরা যদি দেখি লোয়েস্ট 25, অর্থাৎ লেস দেন 25 এ কতজন আছে এটা সে বের করবে। তাহলে এই নিউ ভ্যালু কি হবে, অর্থাৎ আমরা দিব 1। লেস দেন 25 যদি সে পেয়ে যায়, এটাকে সে একটা ক্যাটাগরি করবে, এই ক্যাটাগরিটার
ভ্যালু দিব সে 1, তাহলে এটা আমরা অ্যাড করলাম। তাইলে লোয়েস্ট থ্রু 25 এটাকে সে 1 হিসেবে ধরবে। ওকে, তারপর আমরা রেঞ্জে চলে যাব, রাইট? রেঞ্জে গেলাম, এখানে 25 থেকে 29 পর্যন্ত দিলাম। এটাকে আমরা দেব 2 নাম্বার ক্যাটাগরি। ইচ্ছা করলে আমরা ক্যাটাগরি কিন্তু অনেক বাড়াতে পারি, হ্যাঁ? আপনি 5 রেঞ্জে 5 বছর রেঞ্জেও আমরা ক্যাটাগরাইজ করতে পারবো, ক্যাটাগরি সংখ্যা বাড়বে আর কি। আমরা 10-এ কনভার্ট করে ফেলতেছি, 25 থেকে সরি আমরা এই 30 দিলাম, তো 30 থেকে আমরা জাম্প করতে পারি ইচ্ছা করলে, 30 থেকে আমরা 40 দিয়ে দিলাম। তো এখানে আমরা 3 দিলাম। ওকে ওকে, তারপরে আমরা দিলাম যে 41 থেকে 50, এটাকে আমরা দিলাম 4, এবং লাস্টটা দিলাম যে অ্যাবাভ 50, এটা হচ্ছে 5। ওকে, এটা অ্যাড করে দিলাম, তাহলে কন্টিনিউ। এবং নতুন একটা ভেরিয়েবলের নাম সে চাচ্ছে, আউটপুট ভেরিয়েবল কি হবে? আমাদের মূল ছিল এইজটা কনভার্ট হয়ে সে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে, সেটা হচ্ছে এইজ ক্যাট দিলাম আমরা, এইজ ক্যাটাগরি, তার মানে হচ্ছে এইজ ক্যাটাগরি, ওকে ওকে। তারপরে আমরা দিলাম চেঞ্জ, তাহলে এইজ থেকে এটা এইজ ক্যাটে চলে গেল, নতুন একটা ভেরিয়েবল সৃষ্টি হচ্ছে এইজ ক্যাটাগরি। ওকে, এবং দেখাচ্ছে এক্সিকিউট, আলহামদুলিল্লাহ সে এক্সিকিউট করেছে, অর্থাৎ আমাদের ফর্মুলাতে কোনো ভুল নেই। এখন এই রেজাল্ট আমরা কোথায় দেখব? তাহলে মিনিমাইজ করে আসতে হবে একদম লাস্টে। এই যে এইজ ক্যাটাগরি একটা ক্রিয়েট হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখন আমরা যদি ফ্রিকোয়েন্সি দেখি আমাদের এই এইজ ক্যাটাগরির, তাহলে এটা কেমন দেখায়? অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমরা এই যে এইজ ক্যাটাগরি এখানে নিয়ে আসলাম, এইজটাকে, আচ্ছা এইজটাকে রাখি, আমরা একটা কম্পারেটিভ চিত্র দেখবো আসলে আমরা কি পরিমাণ ডেভেলপ করলাম। ওকে, এইজ ছিল আমাদের এটা, আর এইজ ক্যাটাগরিতে আমাদের টেবিল কিন্তু অনেক ছোট হয়ে গেছে এবং দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। তবে अगेन এই যে 1 মানে কি, 2 মানে কি, 3 মানে কি, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে, হ্যাঁ? এই 1 2 3 4 5 এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে। এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে ক্যাটাগরিটা করেছি, এই ক্যাটাগরিটার মানেটা আসলে, অর্থাৎ এই একটা নোট রাখতে হবে আপনার কাগজের মধ্যে, এই 1 স্ট্যান্ড ফর হোয়াট, 2 স্ট্যান্ড ফর হোয়াট, এই জিনিসগুলি 1 2 মানে কি ছিল, এই এখানে এই ভ্যালুগুলোর মধ্যে এটা ডিফাইন করে দিতে হবে। ওকে, যেমন 1 মানে কি ছিল, এটা হচ্ছে লেস দেন 25, রাইট? এটা আমরা অ্যাড করে দিলাম। 2 মানে কি ছিল, 25 to 29, 3 মানে ছিল 39 হয়ে গেছে, 29 হবে। এটা হচ্ছে 2 মানে হচ্ছে 25 থেকে 29। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে 3, এটা হচ্ছে 30 to 40, থেকে 40। থ্যাংক ইউ মনে করার জন্য। 41 to 50,
50 above. আচ্ছা, এখন আমাদের 41 to 50, more than 50, এটা 5 আসলো কেন? ওই জিনিসটা আসে না? ওকে, ওই জিনিসটা অ্যাড করা হয় নাই, তখন অ্যাড করা হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওটা দিয়ে অ্যাড করা হয় নাই, ওকে চাপ দেওয়া ছিল। মোর দেন 50 এবার হ্যাঁ এখন আসতো। এগেইন এখানে আমরা কিন্তু ওই যে ইয়ার্স শব্দটা লিখলে আরেকটু সুন্দর আসবে, রাইট? লেস দেন 25 ইয়ার্স, শুরুতে ইয়ার্সটা দিয়ে দিলে বাকিগুলা ইয়ার্স বোঝাবে আর কি। এগেইন এই জিনিসটা আসলে আমাদের নিজস্ব চিন্তা ভাবনারও একটা বহিঃপ্রকাশ, যে আমরা কে কত সুন্দর করে যে ডেটাগুলো সাজাতে পারি। এখন এই যে এই ইনফরমেশনটা কিন্তু বেশ মিনিংফুল দেন দিস ওয়ান, রাইট? এই যে এইজ, এটার চেয়ে এটা কিন্তু খুব সহজে এই জিনিসটা আমরা বোধগম্য করতে পারি। তো সিমিলারলি আমরা যদি দেখি যে আমাদের বাকি যে বিষয়গুলো আছে, এই আমাদের এই যে অর্গানাইজেশন, এটা তো ক্যাটাগরাইজ করার দরকার হয় না, কারণ অলরেডি ক্যাটাগরাইজ করা আছে অর্গানাইজেশনের মধ্যে, রাইট? ও সরি, ডিপার্টমেন্ট। আমরা যদি খেয়াল করি আমাদের ক্যাটাগরাইজ করতে হবে এই আর কোনটা, এই 2 এবং 3, এই দুইটাও ক্যাটাগরাইজ করতে হবে। আর এটা অলরেডি ক্যাটাগরাইজ করা আছে আমাদের কোশ্চেনের মধ্যেই, সুতরাং এটা আমাদের নতুন করে ক্যাটাগরাইজ করতে হবে না। এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে এই লেবেলিং গুলি করতে হবে, সেলস এন্ড পারচেজিং, রাইট? 1 মানে হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, রাইট? 1 মানে হচ্ছে সেলস এন্ড পারচেজিং, 2 মানে হচ্ছে সাবকন ম্যানেজমেন্ট। ওকে, যা আছে তাই দিচ্ছি আমরা। সরি, এটা 3, আচ্ছা আমাদের ভুল হয়ে গেছে, এটা বেসিক্যালি 3। ওকে, চেঞ্জ, আর যেটা 2 এটা হচ্ছে R&D। ওকে, তারপর আছে প্রোডাকশন, অ্যাড। ওকে, আমি সবগুলা করছি না, এগুলি আপনারা পারবেন আশা করি, জাস্ট দেখানোর জন্য আর কি প্রক্রিয়াটা কেমন হবে। হ্যাঁ, ওকে, আমরা করলাম। এখন এই আমি শুধু এই ক্যাটাগরিটা সম্পূর্ণ করে দিই। হ্যাঁ, 6 মানে কিউ, 6 মানে হচ্ছে
তারপরে 7 মানে হচ্ছে ম্যাটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং, HR, ওকে। তাহলে আমরা আমাদের 11টা টোটাল ক্যাটাগরি, ওখানেও আমরা দেখলাম যে টোটাল 11টা ক্যাটাগরি আমাদের কোশ্চেনের মধ্যে। সুতরাং আমরা এবার দেখি জিনিসটা কেমন দেখায় ডিপার্টমেন্ট ফ্রিকোয়েন্সি করার পর। ডিপার্টমেন্ট আমরা এগুলিকে আপাতত বাদ দিই, জেনারেল দরকার নাই, আমরা শুধু ডিপার্টমেন্ট দেখি। ওকে, ডিপার্টমেন্টের এখন মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। এই একটা মিনিংফুল ইনফরমেশন, সেলস এন্ড পারচেজিং এ কতজন আছে, ফ্রিকোয়েন্সিতে আছে, তো মিসিং ভ্যালু নাই এখানে, এবং মোটামুটি যেহেতু বলাই আছে মিসিং 0, ভ্যালিড 192। ওকে, মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনো মানে হয় না এগুলার, কারণ এগুলো হচ্ছে আপনার এই যে অর্ডিনাল লেভেল ডেটা। তো সুতরাং আমরা এইভাবে বাকিগুলা করে ফেলতে পারবো। এডুকেশনের ক্যাটাগরিও সিমিলার, পজিশনের ক্যাটাগরিও কিন্তু সিমিলার। হ্যাঁ, এখানে আমরা লেভেলিং করতে হবে এইভাবে। কিভাবে করব আমরা দেখাই দিলাম যে এখানে আমাদের কোশ্চেনার কি আছে, এখানে তাহলে 6টা ক্যাটাগরি হবে পজিশনের জন্য, লেভেল অফ এডুকেশনের জন্য 6টা ক্যাটাগরি হবে। ওকে, তো এগুলি করার পর আমরা ফ্রিকোয়েন্সি, এটা অর্থাৎ আমরা যদি দেখি কিভাবে সাজাবো আমরা, এটা আপনারা কপি করে ফেলবেন, কপি করে একটা এক্সেলে নিয়ে যাবেন, নিয়ে এক জায়গায় আপনারা পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পর দেখবেন যে এগুলা এডিটেবল হয়ে গেছে, অর্থাৎ এডিট করা যাচ্ছে। ওকে, এখন আমরা যদি দেখি এখানে তারা বলছে রেসপন্ডেন্ট ক্যারেক্টারিস্টিক্স আর ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা এটা দিতে পারি যে রেসপন্ডেন্ট প্রোফাইলও দিতে পারি, তারপর ফ্রিকোয়েন্সি পার্সেন্ট। এই টেবিলটার তখন নাম হয়ে যাবে টেবিল 1 প্রোফাইল অফ দ্য রেসপন্ডেন্ট, রাইট? ওকে, এটাতে আমরা যখন ইয়েতে নিয়ে যাব, ওয়ার্ডে নিয়ে যাব, তখন ওখানে গিয়ে আমরা টেবিলের নামকরণ করব। সবকিছু দরকার হবে না, ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্ট দিলে হবে। ওকে, তাহলে এই টেবিলটা আমরা এখানে ওই যে টেবিলের যে এপিএ ফরম্যাট আছে ওইভাবে আপনারা এটাকে সাজাবেন।
আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। জি জি প্লিজ। এই যে এটা তো আমাদের ডেমোগ্রাফিকের ওখানে যে কোশ্চেনিয়ারটা ছিল, এটা তো একটা ইন্ডিভিজুয়াল পার্ট, যে এটা ডিপার্টমেন্ট। তো আমরা যখন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করব, তখন আমাদের ডেমোগ্রাফিকের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, যে কোশ্চেনিয়ার গুলো আছে, 7টা বোধহয় এখানে দেখলাম আমরা। হ্যাঁ 7টা একটা আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক এক টেবিলে হবে না? জি, এক টেবিলে হবে। এটা আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, সেটাই আমি ওইটা। Right, right. যেটা হবে আপনি জাস্ট টেবিলটা, আমি সময় সেভ করার জন্য আমি জাস্ট দেখাচ্ছি তাহলে। আচ্ছা, ওইটা কারণ আমরা তো এটা তো ইন্ডিভিজুয়াল, এটা বুঝলাম। আমাদের তো আসল ওইটাই করতে হবে। রাইট রাইট। আমি জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কনফিউশন দূর করার জন্য এই জন্য আসলে কিছু বাদ দিলে অনেক সময় ঝামেলা হয়। আর শুরুতে আনতে হবে কিন্তু আমাদের এই যে জেন্ডার, মনে আছে কিনা? হ্যাঁ, জেন্ডার। জেন্ডার খুঁজে বের করতে হবে। আছে এই যে, এটা আমরা কপি করলাম। কপি করে আমরা কোথাও একটা সেভ করলাম। সেভ করে মেল ফিমেল এবং পার্সেন্ট নিয়ে আসলাম। রাইট, এটা যেটা বাইরে হয়ে গেছে, পরে আমাদের একটা টেবিলে এগুলো অ্যারেঞ্জ করতে হবে। রাইট রাইট রাইট। ও আচ্ছা, ঠিক আছে। এই জায়গায় আপনারা কিছু কাজ করবেন এইভাবে, জেন্ডার। হ্যাঁ, এটা আপনারা একটু মার্জ করে দিবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। আর এখানে দিবেন এই যে, যেটা হচ্ছে আমরা পজিশন। রাইট, পজিশন পজিশন। আর এই দুইটা আপনারা কপি করে এখানে বসিয়ে দিবেন। এই একটু ফরম্যাটিং এর বিষয় আছে অবশ্যই, মানে হুবহু ওখান থেকে কপি পেস্ট কখনোই করবেন না পেপারের মধ্যে, তাহলে অনেক ঝামেলা হবে কিন্তু। এটা হচ্ছে আমাদের হেডিং, আর এগুলো হচ্ছে আমাদের এই আমাদের ইয়াগুলি, আইটেমগুলি। আর এটা হচ্ছে আমার ইনফরমেশন, আইটেমের সাথে যে ইনফরমেশন। আপনি টোটাল না দিলেও পারেন, টোটাল দিলেও পারেন। হ্যাঁ, সিমিলারলি এভাবে বাকি ইনফরমেশন গুলো কিন্তু আসবে প্রত্যেকটা। ঠিক আছে, এডুকেশনেরটাও তখন আপনি নিয়ে আসবেন। এগেইন এডুকেশনে কিন্তু ক্যাটাগরি আমরা ইয়া করি নাই, লেভেলিং গুলা করি নাই কিন্তু। হ্যাঁ, লেভেলটা আলাদাভাবে করে নিতে হবে। রাইট রাইট। যেমন এডুকেশন লিখবেন হচ্ছে এখানে। ওকে, এডুকেশন লেখার পর আপনি আচ্ছা, আমরা এই টোটালটা দিয়ে দেই। অনেক সময় অনেক জায়গায় দেয়, আমরা টোটাল দিলাম। তো এইভাবে পরে আপনারা যেটা করবেন, টোটাল টেবিলটা কমপ্লিট হওয়ার পর আপনারা চলে যাবেন ওয়ার্ডে, এখানে পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পর এই টেবিলটা হবে এরকম এপিআই টেবিল। আমি জাস্ট কুইকলি দেখাচ্ছি। এই যে, তাহলে জেন্ডার আপনার কারা কারা আছে, ফ্রিকোয়েন্সি কি আছে, পার্সেন্ট কি আছে, এটা কিন্তু চলে আসলো। রাইট, অটো ফিট টু কন্টেন্ট। ওকে, তাহলে আমাদের টেবিল কিন্তু আরো বড় হবে যদি আমরা সবগুলি ইনফরমেশন এখানে বসাই। ওকে,
তো এই হলো আমাদের এই ফ্রিকোয়েন্সি আইডেন্টিফাই করার মাধ্যম SPSS এর মাধ্যমে। এখানে কোনো প্রশ্ন আছে কিনা, মানে SPSS এর? একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি 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 স্যার কোয়েশ্চেনটা মানে একটু মানে রিসার্চ পেপারের কনটেক্সটে, এই যে রেসপন্ডেন্টস এর যে প্রোফাইল ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এই টেবিলটার মেইন ফাংশনটা কি একটা রিসার্চ পেপারে? এটা কি জন্য দিতে হয়? এটা হচ্ছে এটা কিন্তু খুবই বেসিক ইনফরমেশন আমার ডেটা সম্পর্কে, হ্যাঁ, যে আমার ডেটার মধ্যে এই মানে অনেক সময় ডেটা দেখেও কিন্তু অনেকে মন্তব্য করে ফেলে যে আপনার ডেটা তো বায়াস। ফর এক্সাম্পল কিরকম দেখা গেল এজ গ্রুপের মধ্যে সব ইয়াং আসছে, তখন হয়তো ওনারা বলতে পারে যে আপনার ডেটার মধ্যে তো ইয়াংদের প্রভাব বেশি, তার মানে আপনি তো আপনার রিপ্রেজেন্টেশন ভালো হয় নাই, ফর এক্সাম্পল, অর্থাৎ এই সব বয়সী লোকদেরকে আপনি আনেন নাই এখানে। তো অনেক সময় মেল ফিমেল দেখা যাচ্ছে আমার ফিমেলের উপস্থিতি খুবই কম, এখন অনেকে বলতে পারে ফিমেল এত কম কেন, তখন আপনাকে হয়তো জাস্টিফাই করতে হবে আমাদের বাংলাদেশি কনটেক্সটে, হ্যাঁ, এখানে ফিমেলদের উপস্থিতি একটু কমে থাকে। যেমন আপনি যখন মালয়েশিয়ান কনটেক্সটে দেখবেন ওখানে কিন্তু অনেক সময় এই ইউনিভার্সিটি গুলাতে ফিমেল উপস্থিতি বেশি, ইউনিভার্সিটি স্টুডেন্টও কিন্তু মেলের চেয়ে ফিমেল অনেক বেশি মালয়েশিয়াতে, হ্যাঁ। তো এখন এই বায়াসনেস এগুলি ডেটার মধ্যে আছে কিনা এটা একটা ডেটা থেকে বোঝা যায়। এই জন্য বলা হয়ে থাকে রেসপন্ডেন্টের প্রোফাইল এটা একটা বেসিক ইনফরমেশন, এটা ডেটা সম্পর্কে, এবং এটা দিতে হবে। অনেকে কিন্তু দেয় না, ঠিক আছে, অনেকে কিন্তু এই টেবিলটাকে দেয় না, বাট এই আপনার ভালো পেপারের একটা রিকোয়ারমেন্টের অংশ যে আপনি এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দিবেন আপনার প্রোফাইল সম্পর্কে, এটা দেওয়াটা রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ডেড। স্যার তাহলে কি মানে এই জেন্ডার এজ এর যে প্রপোর্শন এটা কি একটু মানে ব্যালেন্সড হলে কি তাহলে সেটা ভালো দেখায়? এটা অনেক ক্ষেত্রে কিছু কিছু স্টাডি আছে, হ্যাঁ, যে সমস্ত স্টাডিজ যে জেন্ডারের প্রভাব আছে। ফর এক্সাম্পল আপনি জব স্ট্রেস নিয়ে কাজ করবেন, বুঝা যাচ্ছে, জব স্ট্রেস, যে এখানে এই দেখা যাচ্ছে যে মেইলের ক্ষেত্রে জব স্ট্রেস একরকম, ফিমেলের ক্ষেত্রে অন্যরকম। আচ্ছা, এখন এই ফিমেলের ক্ষেত্রে যে অন্যরকম আসছে লিটারেচার বলতেছে ফর এক্সাম্পল, কিন্তু আপনার ডেটাতে দেখা গেছে ফিমেল খুবই কম, তাইলে এত কম দিয়ে আপনি আলাদা কিভাবে স্টাডি করবেন? তো এই যে তখন তারা বলতে পারে যে আপনি আরো ফিমেল এই রেসপন্ডেন্ট ইনকর্পোরেট করেন, এই ধরনের সাজেশন আপনাকে হয়তো দিবে যে এই মডেলটা মানে রেজাল্ট ভালো করে প্রেজেন্ট করার জন্য আপনাকে আরেকটু বেশি ফিমেল রেসপন্ডেন্ট লাগবে। তো এই কিছু কিছু বিষয় আছে যেগুলি হচ্ছে মানে জেন্ডার একটা বিশাল ভূমিকা রাখে অনেক রিসার্চে, ওগুলোর জন্য আপনার এই ধরনের মানে সাজেশন আসতে পারে। স্যার তাহলে তো মানে কোনো কজাল এফেক্ট তো আমাকে দেখাতে হবে না এই ডেমোগ্রাফিক ভেরিয়েবল থেকে যে এফেক্টটা? না, কজাল ইফেক্ট তো অবশ্যই দেখাবেন। আপনি যখন জব স্ট্রেস স্টাডি করবেন তখন তো ওখানে বলবেন যে আমার এই জব স্ট্রেস এই পজিটিভ আসছে কিংবা নেগেটিভ আসছে। এখন হোয়াই পজিটিভ হোয়াই নেগেটিভ, এই এখন মেল ফিমেলের ক্ষেত্রে লিটারেচার বলতেছে দুই রকম, তো আমারও তো দেখাইতে হবে যে মেলের ক্ষেত্রে আমার কজাল এফেক্টটা কি, ফিমেলের ক্ষেত্রে কজাল এফেক্টটা কি। যদি দেখি যে আমার ফিমেল রেসপন্ডেন্টের সংখ্যা খুবই কম, এত কম দিয়ে আমি কিভাবে রিগ্রেশন করব, তখন এই হচ্ছে এই ঝামেলাটা হইতে পারে আর কি। ওকে ওকে স্যার, সেটা থিসিসের ক্ষেত্রে, বাট পেপারে নরমালি কিন্তু দেখা যায় না যে মানে ডেমোগ্রাফিক ভেরিয়েবল কজাল এফেক্ট মানে পেপারে দেখায় না, আমি দেখি না, দেখি। এটা হচ্ছে কি এটাকে সাধারণত মডারেটর হিসেবে ইউজ করা হয়, হ্যাঁ, জেন্ডারকে। আচ্ছা আচ্ছা, ওকে, দেন আর কোন প্রশ্ন আছে কিনা? ওকে, এখন আমি সবগুলি আসলে করতে চাচ্ছি না, এখানে সময় অনেক অপচয় হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এখন আমরা চলে যাচ্ছি
এই এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। আমি কি যাবো ওইদিকে যদি প্রশ্ন না থাকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর? হ্যাঁ, যান স্যার। ওকে, এগুলি আপনারা দেখে নিন যে মানে কিভাবে কি করতে হয় এগুলি। যদি প্রশ্ন থাকে পরে ইনশাআল্লাহ আমাকে মেইল করবেন, আমি দেখি যদি পারি আপনাদেরকে সাপোর্ট দিব আর কি, ম্যাটেরিয়াল পাঠাইয়া। ওকে, ফ্যাক্টর অ্যানালাইসিস। ফ্যাক্টর অ্যানালাইসিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কনফার্মেটরি আর একটা হচ্ছে এই এক্সপ্লোরেটরি। আচ্ছা, তো আমরা শুরুতেই এই এক্সপ্লোরেটরিটাই দেখব, কারণ এসপিএসএস দিয়ে এক্সপ্লোরেটরিটাই করা যায়, কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করা যায় না। আর ফ্যাক্টর অ্যানালাইসিসের উদ্দেশ্য কি বলা হচ্ছে, এটা ডেটা রিডাকশন এই টেকনিক। অর্থাৎ আমার আইটেম যদি বেশি থাকে আমি কমাই ফেলবো, আমার ফ্যাক্টর কতগুলি আছে এই ফ্যাক্টরের সাথে রিলেটেড আইটেম কি কি আছে সেগুলি বের করার উপায় হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস। ফর এক্সাম্পল, আমার এই কোশ্চেনের মধ্যে 30টা আইটেম আছে। এখন 30টা আইটেম এগুলি কয়টা ফ্যাক্টর করা যাবে আর 30টা থেকে কমাতে পারবো কিনা আমি, যত কমানো যায় অত বেটার, যত কমানো যায় অত বেটার। এর কারণ হচ্ছে আমি যদিও আমার যত বেশি রাখি আমার এক্সপ্লেইনড ভ্যারিয়েন্স বেশি হয়, অর্থাৎ আমি বেশি এক্সপ্লেইন করতে পারি মডেলে। বাট সমস্যা হচ্ছে আমরা যখন এই কোশ্চেনারটা নিয়ে রেসপন্ডেন্টের কাছে যাই, আমার প্রত্যেকটা কনস্ট্রাক্টে যদি 20টা 30টা করে আইটেম থাকে এবং আমার যদি 10টা ভেরিয়েবল থাকে আমার মডেলে, তাহলে আপনি চিন্তা করেন আমার কোশ্চেন কত বড় হয়ে যাচ্ছে। 200-300 কোশ্চেন আমার হয়ে যাচ্ছে। তা এই 200-300 কোশ্চেন যদি আমরা প্রিন্ট করে আমার রেসপন্ডেন্টের কাছে যাই, তাহলে শুরুতেই রেসপন্ডেন্ট দেখে কিন্তু ঘাবড়ে যাবে যে এত বড় কোশ্চেনের আমার সময় নেই। তো এই ধরনের রেসপন্স সাধারণত আসবে। তো এই জন্য যেটা হচ্ছে গবেষণা করে ওরা বের করেছে যে কত কম আইটেম দিয়ে কত বেশি জিনিস এক্সপ্লেন করা যায়। উদ্দেশ্য হচ্ছে কত কম আইটেম থাকবে আর কত বেশি ভেরিয়েন্স, যেটা বলা হচ্ছে এক্সপ্লেইন মোস্ট অফ দি ভেরিয়েন্স, অর্থাৎ কত বেশি ভেরিয়েন্স আমরা এক্সপ্লেন করতে পারবো। মূলত ফ্যাক্টর অ্যানালাইসিস আমাদেরকে সেদিকে গাইড করে। আচ্ছা, যখন আমরা এই এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস এর কথা বলি, এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস মূলত এই জিনিসটাকে এক্সপ্লোর করার জন্য, অর্থাৎ ধরেই নেওয়া হয় এখানে এই ফিল্ডে আগে কাজ হয়েছে কম, এর আগে তেমন কাজ হয় নাই, আমরা এক্সপ্লোর করছি একটা স্কেল ডেভেলপ করতে যাচ্ছি। তো সুতরাং এটা আমরা এক্সপ্লোর করে দেখি এটার মানে এখানে কি কি ফ্যাক্টর কিংবা কি কি ভেরিয়েবল আমরা ডেভেলপ করতে পারি এবং সেই ভেরিয়েবল গুলোর মধ্যে কি কি আইটেম থাকার সম্ভাবনা আছে। এই জিনিসগুলা আমরা এখানে এই এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসে আমরা দেখি। এখন এই লিটারেচারের মধ্যে কিন্তু যথেষ্ট রকমের এই সাজেশন আছে। বিশেষ করে একদল বলছে যে আমি, যেমন আমাদের এটা এই যে আমাদের যে কোশ্চেনার, আমরা যদি আমাদের কোশ্চেনার দেখি, আমরা আমাদের যে ফ্রেমওয়ার্ক এটা ডেভেলপ করলাম, অর্থাৎ এটা থিওরিটিক্যাল আমাদের এই মডেল, আর থিওরিটিক্যাল মডেলের উপর ভিত্তি করে আমরা আমাদের রিসার্চ মডেলটা ডেভেলপ করলাম, অর্থাৎ এটার বেসিস হচ্ছে থিওরি। এবং এখানে আমরা একটা দুইটা তিনটা চারটা ভেরিয়েবল পেয়ে গেলাম। এখন এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস এর উদ্দেশ্য হচ্ছে আমার কয়টা ভেরিয়েবল আছে সেটা বের করবে। ইন্টারেস্টিংলি এখানে আমরা ইতিমধ্যে জেনে গেছি আমার এখানে 4টা ভেরিয়েবল আছে। তাহলে আমার এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস দিয়ে আমি কি করব, উদ্দেশ্যটা কি?
এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস যে কাজটা করবে এই কাজটা তো আমি লিটারেচার থেকে আমার থিওরিটিক্যাল বেসিস থেকে আমি ডেভেলপ করে ফেলছি। আচ্ছা, এখন আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি, আমার থিওরিটিক্যাল মডেল সাজেস্ট করছে আমার এই রিসার্চ মডেলে আমার ভেরিয়েবল হচ্ছে 4টা। ওকে, আমি 4টা ডেভেলপ করেছি। আমি এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করলাম। এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করে আমাকে তারা সাজেস্ট করছে ফ্যাক্টর আছে এখানে 3টা, ফর এক্সাম্পল ফ্যাক্টর আছে কয়টা, সাজেস্ট করলো 3টা। আচ্ছা, এখন আমার সাজেশন কি, মানে আমার ডিসিশন কি? তারা সাজেস্ট করলো যে এখানে ফ্যাক্টর হবে 3টা, আমার ডিসিশন কি হবে? আমি কি 3টা করব? দ্যাটস দ্য ডিবেট। এখানে আসলে বিতর্কটার জন্ম। তো তারা বলতেছে যে আসলে যেই মডেলটা আমরা ডেভেলপ করছি বেসড অন লিটারেচার রিভিউ, আমি কনফার্ম অলরেডি যে আমার এখানে ফ্যাক্টর কয়টা আছে এ ব্যাপারে আমি নিশ্চিত। তো সেই ক্ষেত্রে আমি এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসে কেন যাব? তারা যদি আমাকে সাজেস্ট করে ফ্যাক্টর কমাইতে হবে, কিন্তু আমি তো কমাতে পারছি না। ফর এক্সাম্পল আপনি আপনার বলো যে এটা নাই, তাহলে এটা না থাকলে, একটা না থাকলে আর 2টা দিয়ে আপনি এই রিসার্চ মডেলটা তো কমপ্লিট করতে পারছেন না। একটা ইম্পর্টেন্ট ডাইমেনশন প্রেডিক্টরস, একটা ইম্পর্টেন্ট প্রেডিক্টর আমি হারালাম, লস করলাম। তো সুতরাং এই রিসার্চ মডেলের ভ্যালিডিটি আর থাকলো না। তো তাহলে এই লিটারেচারে অনেকের সাজেশন এই ধরনের ক্ষেত্রে আপনি এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করবেন না, আপনি কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করবেন। এর কারণ আপনি অলরেডি কনফার্ম আপনার এখানে কটা এই ফ্যাক্টর আছে, যে আমাদের এখানে 4টা ফ্যাক্টর আছে, আমরা কনফার্ম। আচ্ছা, এখন এখানে কিন্তু আবার কিছু ডিফারেন্ট মতবাদ আছে। একদল বলে যে ভাই আপনি তো এখানে এই আইটেম মানে নতুন করে অ্যাড করেছেন, আপনার মতো করে মডিফাই করেছেন, মানলাম আপনার এই এখানে ফ্যাক্টর 4টা, বাট তারপরও আপনি একটু দেখান যে আপনার স্ট্যাটিস্টিক্স আপনাকে কয়টা সাজেস্ট করে, এখানে স্ট্যাটিস্টিক্স আপনাকে কয়টা সাজেস্ট করে এটাও আপনি একটু দেখায় দেন আমাদের একটু মনোতুষ্টির জন্য। এখন তখন এই যে অনেক রিভিউয়ার, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এই আপনার ইয়েতে হংকং এর একটা মানে বিশ্ববিদ্যালয়ের একটা জার্নালে আমি একটা পেপার দেই। সেখানে আমাকে তারা বললো যে আপনি এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস কেন করেন নাই? তো এইটার জাস্টিফিকেশন আমার দেয়া লাগছে অনেক, কিন্তু তারা বারবার চাচ্ছিল আমি যেন এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করি। তো শেষ পর্যন্ত আমি আমার গুরুদেরকে, অর্থাৎ আমি যাদেরকে অনুসরণ করি, যে লিটারেচার আমি অনুসরণ করি, আমি তাদের কিছু রেফারেন্স দিয়ে বললাম যে ওনারা কখনো এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করেন নাই, সুতরাং আমি ওই সমস্ত লিটারেচার অনুসরণ করেছি। তো এই ধরনের কিছু জাস্টিফিকেশন তখন দেয়া লাগে, কারণ লিটারেচারের মধ্যে অনেক বিভিন্ন ধরনের মতবাদ চালু আছে। এটা ধরতে পারেন কিছুটা মাযহাবের মতো আর কি, যে আসলে মানে কোনো মাযহাবে যে মানে সঠিক, একমাত্র সঠিক তা না, এছাড়াও আরো মাযহাব আছে। তো সুতরাং ওই মাযহাবের লোকের সাথে যদি আপনি পড়ে যান, তখন ওই ধরনের কিছু স্যাটিসফ্যাকশন মানে জাস্টিফিকেশন আপনাকে দিতে হবে। তো এগেইন এখানে ওই যেটা বললাম লজিকটা হচ্ছে, এক্সপ্লোরেটরি যখন আমরা করব মূলত আমরা আসলে জানি না, আমরা এখনো জানি না যে আসলে আমাদের ফ্যাক্টর কয়টা আছে। কিন্তু আমরা যখন জেনে গেলাম এখানে আসলে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর করার আসলে যৌক্তিকতা নাই, যদিও অনেকে দাবি করে সেটা বললাম, কিন্তু লজিক বলতেছে আসলে এটার যৌক্তিকতা আসলে দুর্বল। তো সুতরাং আমরা আজকে এই এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করব, তবে একটু ভিন্ন আঙ্গিকে। ঠিক আছে, ভিন্ন আঙ্গিকে কেন বললাম?
যে যে কারণে আমি বললাম যে হুবহু এই আইটেমগুলি দিয়ে আমরা করতেছি না, আমরা একটু ভিন্নভাবে করতেছি। আমি মনে হয় একটা ডেটা আপনাদেরকে দিয়েছি, এই যে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। এই আপনারা যদি এখানে আসেন তাহলে এটা কিন্তু এই আমার বানানো একটা ডেটা। এখানে কোয়েশ্চেন 1 থেকে শুরু করে আমি কোয়েশ্চেন 23 পর্যন্ত, অর্থাৎ আমার কোয়েশ্চেনের মধ্যে আমি জানি না আমার এই ভেরিয়েবল গুলা কি। আমি শুধুমাত্র লিটারেচার স্টাডি করে আমি প্রশ্নগুলি আইডেন্টিফাই করেছি, আইটেমগুলি আইডেন্টিফাই করেছি। একদম ইনিশিয়াল লেভেলের স্টাডি, বুঝেই যাচ্ছে আমরা এক্সপ্লোর করতেছি ওই ফিল্ডটাকে। তাহলে আমার জানা আছে এখানে শুধুমাত্র এই আমার আইটেম আছে এই যে 23টা। এখন এই 23টার মধ্যে আমি আইডেন্টিফাই করতে চাই আমাকে কয়টা ফ্যাক্টর সাজেস্ট করে, এবং পরবর্তীতে যেটা করতে হবে যেই ফ্যাক্টরগুলি আমাকে সাজেস্ট করতেছে যে আইটেমগুলি সাথে রেখে, তখন আমি চিন্তা করব এগুলাকে কিভাবে লেবেল করা যায়। এটাকে কি অ্যাটিটিউড বলবো, সাবজেক্টিভ নর্ম বলবো, না কি বলবো। এখন তবে একটা লিমিটেশন হচ্ছে এটার কোয়েশ্চেনের কিন্তু আমার কাছে নাই। এই ধরনের এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করার কোয়েশ্চেনের আসলে আমার কাছে নাই, কারণ সাধারণত আমরা এই ধরনের স্টাডি খুব কম করি। এক্সপ্লোর আসলে তেমন করি না আমরা, বেশিরভাগ এই যে আপনার লিটারেচার থেকে এই কপি করি, অর্থাৎ স্কেলগুলি আমরা পিক করি। আচ্ছা, এখন এইটা হচ্ছে সাধারণত এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করার একটা আইডিয়াল ডেটা, এবং তার কোয়েশ্চেনের প্যাটার্নটা অ্যাকচুয়ালি এরকমই হবে, এবং তার ডেটার প্যাটার্নটা এরকম হবে। এখন আমরা যদি আসি আমাদের এই ডেটাটার মধ্যে, এখানে খেয়াল করার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি এখানে এগুলাকে আইডেন্টিফাই করে ফেলছি, এই অ্যাটিটিউডস, সাবজেক্টিভ নর্ম এবং পারসিভ বিহেভিয়ার কন্ট্রোল। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের এই ডেটাটা দিয়ে আগে দেখি এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালিসিস করলে কি আসে। যদি আমরা বলছি লিটারেচার অনেকে সাজেস্ট করে যে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর আপনি এভাবে করতে পারেন, এটার একটা উদাহরণ কিন্তু দেয়া আছে। আপনারা যদি আমার একটা পেপার দেখেন, আমি দিয়েছি ওখানে ইএফএ এন্ড সিএফএ কেস স্টাডি, একটা পেপার আমি দিয়েছি ওখানে। তারা এই তারা সিএফএ করেছে, আবার ইএফএ করেছে একই ডেটা দিয়ে। হ্যাঁ, তাদের আইটেমগুলি কিন্তু ওইভাবে তারা এই 19 পর্যন্ত, পিপিকিউ 1 থেকে শুরু হয়ে না আরো বেশি 24, 25 পর্যন্ত আছে। এবং তাদের প্রশ্নগুলি হচ্ছে এই যে, এবং তাদের ইয়ে আছে কিন্তু বাই দিস টাইম তারা মানে তাদের এই কনস্ট্রাক্ট কি সেটা তারা জানে, এবং আইটেম কি সেটাও জানে। তারপরও তারা দুটাই করেছে, দুটা করে কম্পারেটিভ একটা স্টাডি দিয়েছে। এবং এই পেপারটা হতে পারে আপনাদের জন্য একটা উদাহরণ, এই বিশেষ করে ইএফএ এবং সিএফএ কিভাবে করা হয় এবং এটার জাস্টিফিকেশন কিভাবে দেয়া যায়, এটার কিছু মানে ইনফরমেশন আপনারা এই পেপার থেকে নিতে পারেন। হ্যাঁ, ইএফএ করেন আর সিএফএ করেন, যেটাই করেন। ওকে, আমরা তাহলে আমাদের যে ডেটাটা আছে, এই ডেটা দিয়ে আমরা একটা ইএফএ করি আগে। হ্যাঁ, ওকে, তাহলে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে যেতে হবে এই অ্যানালাইজ ডাইমেনশন রিডাকশন,
ওকে, আমাদের সবগুলি আইটেম একসাথে নিতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে নেব না, আমাদের প্রোফাইল এগুলা নিব না, আমরা নিব হচ্ছে আমাদের আইটেমগুলি, যেগুলি এই ক্যাটাগরি আমরা নিচ্ছি না। হ্যাঁ, ওকে, এখানে আমরা এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এই জিনিসটা একটু চেক করতে হবে। কেএমও এন্ড বার্টার টেস্ট অফ স্পেসিফিসিটি, কন্টিনিউ, এক্সট্রাকশন, স্ক্রিপ্ট প্লট আমরা দেখি, বেসড অন আইগেন ভ্যালু গ্রেটার দেন 1 বাই ডিফল্ট যেটা আছে এটাই থাক। মেথড প্রিন্সিপাল কম্পোনেন্ট সচরাচর এটা আমরা ইউজ করি, এটাই থাক। কন্টিনিউ, রোটেশন আমরা ভ্যারিম্যাক্স রোটেশন ইউজ করি, লোডিং প্লট, দরকার নেই, অপশন ওকে, সাপ্রেস স্মল কোএফিশিয়েন্ট, আচ্ছা একটু পরে দেখছি। কন্টিনিউ, ওকে, ওকে, একটু সময় নিচ্ছে। শুরুতেই আমাকে দেখতে হবে আমাদের এই কেএমও এন্ড বাটলারস টেস্ট, এটার রেজাল্টটা দেখতে হবে। এটা রেকমেন্ডেড ভ্যালু হচ্ছে 0.6, এটার উপরে থাকা, আর এটা সিগনিফিকেন্ট কিনা এটা দেখতে হবে। এটার মানে হচ্ছে যদি এটা সিগনিফিকেন্ট হয় এবং এটা যদি 0.6 এর উপরে থাকে, তাহলে এটার মানে হচ্ছে আমাদের যে ডেটা সেটটা আছে এই ডেটা সেটটা এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য উপযোগী। আদারওয়াইজ এটা উপযোগী নয় যদি এটা নন সিগনিফিকেন্ট আসে কিংবা 0.6 এর নিচে আসে। ওকে, তাহলে দেখলাম আমাদের ডেটা সেট ফাইন, আমাদের ডেটা সেট এটা উপযোগী। তারপর কমনালিটিস মানে কমন বলতে যেটা আমরা বুঝি কমিউনিটির সাথে বিলং করে কতটুকু, হ্যাঁ, একটা আরেকটার সাথে। এখন আমরা এখান থেকে এটা না দেখে আমরা চলে যাচ্ছি টোটাল ভ্যারিয়েন্স এক্সপ্লেইনে। এখানে তারা ফ্যাক্টর দেখাচ্ছে কয়টা, আইগেন ভ্যালু গ্রেটার দেন 1, যেটা আমরা রেকমেন্ড করেছিলাম। তাহলে এই অনুযায়ী তারা ফ্যাক্টর দেখাচ্ছে আমার এখানে 3টা আছে, যেটা আইগেন ভ্যালু গ্রেটার দেন 1, এবং এই 3টা টোটাল ডেটাকে এক্সপ্লেইন করতে পারছে 81%, 3টা ফ্যাক্টর। ওকে, এখন ইন্টারেস্টিংলি আমাদের কিন্তু যেটা আমি আগে বললাম আমাদের রিসার্চ মডেলে কিন্তু কয়টা আছে, 4টা। এখন আইগেন ভ্যালু 1 এর উপরে থাকলে ওই ফ্যাক্টর গুলি আমি নিব, বাকিগুলি নিব না। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এই এসপিএসএস আমাকে সাজেস্ট করছে আপনি এখান থেকে 3টা ফ্যাক্টর নিতে পারেন। তাহলে আমি যদি সফটওয়্যারের কথা শুনি সে অনুযায়ী আমি আমার 3টাই রাখি, বাকি একটা বাদ দিয়ে দিই, তাহলে তখন আমার যে মডেলটা অরিজিনাল মডেলটা আছে এটার সাথে কিন্তু মারাত্মক কনফ্লিক্ট তখন দেখা দিবে। এই জন্য সবসময় সফটওয়্যার যেটা সাজেস্ট করে সেটা শোনা যাবে না। এর কারণ আমরা হিউম্যান বিং, আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমরা আগাই। আমরা দেখলাম যে তারা আসলে 3টা সাজেস্ট করতেছে, এর কারণ হচ্ছে 1, 2, 3 এই যে আইগেন ভ্যালু 1 এর উপরে থাকলে তারা সাজেস্ট করবে, এটা আমরা দেখলাম। এখানে 3টা ফ্যাক্টর তারা সাজেস্ট করতেছে। ওকে, কম্পোনেন্ট ম্যাট্রিক্সে আমরা দেখলাম যে ওই যে 3টা কম্পোনেন্ট তারা রেখেছে এখানে, অ্যাটিটিউডস,
এটার মধ্যে যে আইটেম অর্থাৎ এগুলো কিন্তু ফ্যাক্টর লোডিংস, আমরা যদি দেখি ফ্যাক্টর লোডিং গুলো কিন্তু ভালোই আছে, সাবজেক্টিভ নর্ম এখানেও আছে, তারপরে এটা আবার এখানেও কিছুটা ইনফ্লুয়েন্স আছে, 3 নম্বর ফ্যাক্টরের সাথে তার কিছু রিলেশন আছে। ইন্টেনশন, পারসিভ বিহেভিয়ারাল কন্ট্রোল, এখানে দেখা গেল এগুলিকে তারা এই যে ইন্টেনশন, আচ্ছা আমরা আরেকটু ইয়ে করি, একটু রোটেট করে দেখি। হ্যাঁ, রোটেট করলে কি দাঁড়ায়? রোটেট করলে দাঁড়ায় সে আচ্ছা রোটেটটাকে আমরা একটু ইয়ে করি, একটু ফিল্টার করি। এখানে সব ভ্যালুগুলো আসছে তো আমরা এই যে কি বলে যে স্মল কোএফিশিয়েন্ট গুলি আমরা বাদ দিয়ে দিতে চাই, সরি। তাহলে দেখি কেমন, কোথায় যে একটা অপশন আছে না, সাপ্রেস স্মল কোএফিশিয়েন্ট। হ্যাঁ, আমরা একটু এটা যদি 0.40 দেই, 0.4 এর নিচে যেগুলি থাকবে এগুলি সে শো করবে না। ওকে, ইতিমধ্যে কিন্তু দেখাচ্ছে যে একটু পরিষ্কার দেখা যাচ্ছে, রাইট? সে কিন্তু বাদ দিয়ে ফেলছে। এবং রোটেট করার পর আমরা যদি দেখি তারা কি সাজেস্ট করছে, রোটেট করার পর তারা কিন্তু 3টার বেশি সাজেস্ট করছে না, কিন্তু আমাদের তো 4টা আছে। তাহলে সমস্যাটা কোথায় হলো? যেমন এই তারা সাজেস্ট করছে সাবজেক্ট লোডিং প্লট এখানে খারাপ না, আমাদের ইন্টেনশন এগুলো সব মোটামুটি 7 এর উপরে আছে। এখানে যদি পয়েন্ট অ্যাটিটিউড 5 পর্যন্ত আমরা দেখি, এগুলো কিন্তু 0.5 মানে 7 এর উপরে আছে, রাইট? আর সাবজেক্টিভ নর্ম দেখাচ্ছে যে কম্পোনেন্ট 2 এর মধ্যে, রাইট? 0.7 to 4 এবং 3 এসবগুলি লোডিং অনেক ভালো, কারণ আমাদের স্কেলটা কিন্তু অলরেডি এস্টাবলিশড। ওকে, এবং এই আইটেমগুলি কিন্তু অলরেডি ফিল্টার করা। আচ্ছা, কিন্তু সমস্যা যেটা দেখাচ্ছে, তারা বলতেছে ইন্টেনশন এবং অ্যাটিটিউডস এই কম্পোনেন্ট গুলি 1 নাম্বার ফ্যাক্টরের সাথে যায়। তার মানে 1 নাম্বার ফ্যাক্টর এই দুটার মধ্যে হাইলি কোরিলেশন আছে। ওকে, অ্যাটিটিউড এবং ইন্টেনশনের মধ্যে তারা এভাবে ইয়ে করে ফেলছে, মানে দেখাচ্ছে। কিন্তু আমাদের এই মডেল বলতেছে 4টা। ওকে, আমাদের মডেল বলতেছে 4টা, আমরা 4টার মধ্যেই থাকতে হবে, 4টা আমরা কমাইতে পারবো না। সেই ক্ষেত্রে এখানে আরেকটু ট্রিক্স আছে, আমরা একটু কাজ করতে পারি। এখানে আমরা তাদেরকে 4টা ফ্যাক্টর কি বের করার জন্য সাজেস্ট করে দেখি। হ্যাঁ, আমরা বলবো যে আপনারা 3টা না, আপনাদেরকে 4টা ফ্যাক্টর দেন। অপশনে গিয়ে অপশনে নেই, এটা রোটেশনের মধ্যে এক্সট্রাকশন, এই যে এটা এক্সট্রাকশনের মধ্যে বেসড অন আইগেন ভ্যালু না দিয়ে আমরা ফিক্সড নাম্বার অফ ফ্যাক্টর টু এক্সট্রাক্ট, আমরা বলো আমাদের 4টা ফ্যাক্টর দরকার, কারণ আমাদের মডেল সাজেস্ট করে 4টা। তো সেই ক্ষেত্রে আমরা দেখি তারা কি সাজেস্ট করে। ওকে, এগুলো সিগনিফিকেন্ট আছে, আমরা অলরেডি দেখেছি, সমস্যা নাই। এই ক্ষেত্রে তারা এই যে 4টা ফ্যাক্টর নিয়ে আসছে। আমার মনে আছে কিনা, আমাদের 3টা ফ্যাক্টর 81% এক্সপ্লেন করে, আর 4টাই করে 85%, বেশি একটা বাড়ে নাই আসলে। ওকে, এখন এই কম্পোনেন্ট ম্যাট্রিক্স 4 নাম্বার কিন্তু ফাঁকা, কিন্তু আমরা যখন রোটেট করতে বললাম
রোটেট করার পর তারা কিন্তু এখানে এই মানে দেখাচ্ছে যে পারসিভ বিহেভিয়ারাল কন্ট্রোল এটা আসলে 4 নাম্বার ফ্যাক্টরের মধ্যে পড়ে। তাহলে আমরা এই টেবিলটা কিন্তু মূলত আমাদের ওই যে লোডিং প্লট, আমরা তখন এই প্লটটাকে দেখাবো এইভাবে কপি করে, অর্থাৎ আমাদের ইএফ এর রেজাল্ট যেটা আসছে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস, আমরা এটা তখন এটার নাম দিব এই অ্যাটিটিউডস এভাবে না সাথে আমরা ওই যে আমাদের items loadings, right? And also construct যদি হয় এটা attitudes এটার আইটেম আছে 5টা, লোডিং হচ্ছে এগুলি আইটেম 5টা, লোডিং এটা, তারপর কি আছে সাবজেক্টিভ নর্ম আইটেম হচ্ছে, ওকে একটু পরে আমরা ইয়া করব, এটা হচ্ছে আমাদের লোডিংস, ওকে ইন্টেনশন, সরি হচ্ছে আইটেম, আর এটা হচ্ছে আমাদের লোডিংস, তারপর আছে পারসিভ বিহেভিয়ারাল কন্ট্রোল, এটা হচ্ছে পারসিভ বিহেভিয়ারাল কন্ট্রোলের লোডিংস, ওকে পারসিভ বিহেভিয়ারাল কন্ট্রোল লিখলাম। এই হচ্ছে আমাদের রেজাল্ট অফ এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস, ওকে এটা আমরা ওকে এই পর্যায়ে রাখলাম। তারপরে আমাদের ইয়ে দিতে হবে যে রিলায়েবিলিটি আছে আমাদের, প্রশ্ন ছিল জি 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 প্লিজ। এই যে রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সের এই যে টেবিলটা এখানে এই যে ইন্টেনশন এখানে ফার্স্ট আমাদের কলামে 0.439 জি জি 6.402 এই তিনটা কি তাহলে? বেসিক্যালি এই সবগুলোর মধ্যে ভ্যালু ছিল, এগুলোর সবগুলোর মধ্যে কিন্তু ভ্যালু ছিল, আমরা কিন্তু এই সাবট্রাক্ট করেছি এই স্মল কোএফিশিয়েন্ট যেগুলি আছে আচ্ছা সেগুলো বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ এখন এটার ক্রাইটেরিয়াটা হচ্ছে, আমি আলোচনায় আসতেছি, এটার ক্রাইটেরিয়াটা হচ্ছে মূলত যে আমি যে স্কেলটা ডেভেলপ করলাম এই স্কেলের সাথে এই যে আইটেমগুলি কতটা সামঞ্জস্যপূর্ণ, কতটা রিলেটেড, অর্থাৎ এই আইটেমগুলি অ্যাটিটিউডস এর সাথে কতটা রিলেটেড সবগুলি, এটা হচ্ছে বের করার উপায় হচ্ছে এই যে কোরিলেশন দিয়ে, এগুলো বেসিক্যালি কোরিলেশন, হ্যাঁ একটার সাথে আরেকটার কোরিলেশন। এখন কোরিলেশন কোএফিশিয়েন্ট, এখন যেটাকে আমরা বলি লোডিংস, সংক্ষেপে বলা হয় এগুলাকে লোডিংস। এখন এই লোডিং এর রেকমেন্ডেড ভ্যালু হচ্ছে 0.7 এর উপরে যদি থাকে তাহলে এটা অবশ্যই অনেক ভালো, হ্যাঁ এটা অবশ্যই অনেক ভালো। এবং আমরা যদি দেখি এই 0.7 এর উপরে কিন্তু আমাদের সবগুলা লোডিংস এ আছে, যদিও এই দেখা যাচ্ছে যে এই আইটেমটা এই যে ইন্টেনশন 1 এটা কম্পোনেন্ট 2 এর সাথে তার রিলেশন বেশি আর কম্পোনেন্ট 1 এর সাথে একটু কম।
হ্যাঁ কম, এই জন্য আমরা তাকে 2 এর সাথে রাখতেছি, যেটার সাথে বেশি আছে তার সাথে আমরা রাইট, তার সাথে তাকে আমরা থাকতে দিব। হ্যাঁ, আর এদিকটা সম্পর্কটা অত ভালো না, এই জন্য আমরা এখান থেকে সরাই দিলাম তাকে। ওকে, তো এই হচ্ছে মূলত ক্রাইটেরিয়া। আমরা এই যেটা হচ্ছে শুরুতে আমরা কয়টা আইটেম একটা ফ্যাক্টরের সাথে যায় এটা আমরা বের করলাম, ঠিক আছে। এখন আমরা কিন্তু কোনো আইটেম বাদ দেইনি, একটা জিনিস খেয়াল করেছেন, আমরা কিন্তু এখানে কোনো আইটেম বাদ দেইনি। হ্যাঁ, সব আইটেম এর কারণ হচ্ছে এই স্কেলটা অলরেডি কিন্তু কনফার্মড। হ্যাঁ, এটা কিন্তু এস্টাবলিশড একটা স্কেল, এজন্য কিন্তু আমাদের আইটেম বাদ দেওয়ার প্রয়োজন পড়ে নাই। কিন্তু আমরা যদি শুরুতে ওই যে এই ধরনের যদি হতো আমাদের, যেটা আমি বললাম, সরি এই যে ইএফ এর আমাদের কোশ্চেনের প্যাটার্নটা যদি এরকম হইতো, আমরা কয়টা রাখবো কয়টা বাদ দিব, তখন কিন্তু আমাদের হয়তো অনেক বাদ যাবে, কারণ আমরা এখনো এক্সপ্লোর করি নাই। আমরা এখনো এক্সপ্লোর করি নাই আসলে এখানে কি কি ভেরিয়েবল হতে পারে, হ্যাঁ, সেই ভেরিয়েবল আইটেম কয়টা থাকতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে এক্সপ্লোরেটরি রিসার্চটা হচ্ছে খুবই পারফেক্টলি যায়। তো আমরা আমাদের এই যে এক্সিস্টিং ডেটা সেট থেকে আমরা দেখলাম যে এভাবেও করা যায়, এবং এভাবেও অনেকে সাজেশন করেছে যে আপনি একটু দেখাই দিলেন যে আসলে আপনার এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস কি সাজেস্ট করে। ওকে, আমরা দেখাই দিলাম, আমরা দেখাইলাম যে ওকে আমাদেরটা ভালোই সাজেস্ট করে। এখন এই এটা হচ্ছে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করে আমার স্কেলটা ভ্যালিডেট করার একটা মাধ্যম। আরেকটা জিনিস বাকি আছে যেটাকে আমরা বলছি রিলায়েবিলিটি। ওকে, আমরা কনস্ট্রাক্টর ডেভেলপ করলাম, এখন এই কনস্ট্রাক্টর রিলায়েবিলিটি কতটুকু সেটা কিন্তু আমরা এখনো বের করি নাই, ঠিক আছে। এখন এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করার পর আমার নেক্সট স্টেপটা হচ্ছে আমার করতে হবে, এই যে রিলায়েবিলিটি বের করতে হবে। আর রিলায়েবিলিটি কিন্তু আমরা এই বের করব হচ্ছে এই যে কনস্ট্রাক্ট অনুযায়ী, আমরা সবগুলি একসাথে নিব না, আলাদা 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 আলাদা, রাইট। কারণ আমার রিলায়েবিলিটি বলতে বোঝায় স্কেলের রিলায়েবিলিটি, অর্থাৎ আমার কনস্ট্রাক্টের ভেরিয়েবলের রিলায়েবিলিটি। ওভারঅল রিলায়েবিলিটি বলে সাউন্ডে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যারা প্রশ্ন করবেন না সাউন্ডটা অফ করে রাখেন। সাজুল ভাই আপনি একটু অফ করে রাখেন যদি এখন আপাতত প্রশ্ন না থাকে, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা নেক্সট স্টেজে যাইতেছি, যে এখানে আমরা রিলায়েবিলিটি বের করব। এগেইন আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এই যেটা মনে রাখবেন, কিছু কিছু পেপারে কিছু কিছু থিসিসে তার একটা কথা বলে যে ওভারঅল রিলায়েবিলিটি আমার 0.67। ওভারঅল রিলায়েবিলিটি বলতে তারা বোঝায় সবগুলি আইটেম একসাথে নিয়ে সে একটা আলফা বের করেছে। এটা কিন্তু ইনভ্যালিড একটা কনসেপ্ট, মিনিংলেস একটা কনসেপ্ট। হ্যাঁ, ওভারঅল রিলায়েবিলিটি বলে আসলে কোনো কথা নেই, কথা হচ্ছে যে আমার স্কেলের আমার ভেরিয়েবলের রিলায়েবিলিটি, এই যে এটার একটা রিলায়েবিলিটি হবে, এটার আরেকটা হবে। ওকে, তার মানে আমাদের একটা দুইটা তিনটা চারটা চারবার রান করতে হবে চারটা রিলায়েবিলিটি বের করার জন্য। ওকে, এখন রিলায়েবিলিটি বের করার মাধ্যম হচ্ছে অ্যানালাইজ, স্কেল, রিলায়েবিলিটি অ্যানালাইসিস। তো এখন আমরা যাব আগে ইন্টেনশন। ওকে, ইন্টেনশনে যাওয়ার পর আমরা স্ট্যাটিস্টিক্স আমাদের যেটা থাকবে ওকে, স্কেল আইটেম, স্কেল ইফ আইটেম ডিলিটেড, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, স্কেল ইফ আইটেম ডিলিটেড এইটা থাকবে। ওকে, আমরা কন্টিনিউ। আর মডেল অবশ্যই আমাদের আলফা, ক্রনবেগ আলফা আমরা বের করতে যাচ্ছি। ওকে, তাহলে মূলত আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে এই যে এইটা, হ্যাঁ,
এই আমার নাম্বার অফ আইটেম 5টা ছিল এবং 5টার ক্রনবেক আলফা বের হয়েছে 0.966, খুবই হাই আলফা, অত্যন্ত রিলায়েবল স্কেল 0.966। আচ্ছা, এখন এই ধরনের আইডিয়াল সিচুয়েশন কিন্তু তেমন একটা আসে না, ডেটা এত সাধারণত ভালো হয় না। এখন যদি এটা 0.6 এর নিচে চলে আসে, ধরলাম আমার ক্রনবেক আলফার এই পয়েন্টটা 0.969 এসে 0.669 আসলো, তারপরে আমি যেটা দেখবো এটা ইমপ্রুভ করার কোনো উপায় আছে কিনা। ইমপ্রুভ করার উপায় হচ্ছে এখানে একটা কথা আছে, স্কেল মিন ইফ আইটেম ডিলিটেড। এই যে টোটাল আইটেম স্ট্যাটিস্টিক্স এর, হ্যাঁ, ক্রনবেকস আলফা ইফ আইটেম ডিলিটেড, অর্থাৎ এখানে আপনাকে সে সাজেশন দেবে কোন আইটেমটা ডিলিট করলে আপনার ক্রনবেক আলফা এই ভ্যালুতে গিয়ে দাঁড়াবে। ফর এক্সাম্পল আমাদের আছে 0.966 এন্ড 0.966 কিন্তু এর উপরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। ইন্টারেস্টিং। এখন যদি সুযোগ থাকতো তাহলে কিন্তু ওরা এখানে একটা সাজেশন দিত, এই যে ফর এক্সাম্পল এই যে এটা হয়তো, হ্যাঁ, ডিলিট করলে আমার এই ক্রনবেক আলফা গিয়ে দাঁড়াবে 0.962 তে। যদি আমি ইন্টেন্ট 4 ডিলিট করি তাহলে ক্রনবেক আলফা দাঁড়াবে কোথায়? 0.962 তে গিয়ে। এই সাজেশনটা কিন্তু তখন খুব কাজে আসে। অনেক সময় দেখা যায় আমার হয়তো এই 8টা 9টা আইটেম আছে, এর মধ্যে 2টা আইটেম ডিলিট করলে দেখা যাচ্ছে ক্রনবেক আলফা অনেক উপরে যায়, অর্থাৎ রিলায়েবিলিটি অনেক বাড়ে। তো কিভাবে বাড়ানো যায় এটার একটা সুন্দর সিস্টেম হচ্ছে এটা। আচ্ছা, এখন এই রিলায়েবিলিটি জিনিসটা আসলে কি জিনিস? এই রিলায়েবিলিটি আসলে দেখে একটা প্রশ্ন একটু মনে রাখবেন, যদি আমি এই রিলায়েবিলিটির জন্য আলফা ইনক্রিজ করার জন্য যদি কমাই দিই, মানে একটা ডিলিট করি, আচ্ছা, ওইদিকে আমার রিপিটেড যে ম্যাট্রিক্সটা, যে লোডিংসটা, জি, আমার ওই যে টোটাল যে এক্সপ্লেইন করলো 81%, পরে আরেকটা নিলাম 85% প্রবাবলি, তাহলে ওইটা কি হবে? ওইটার ইমপ্যাক্টটা কি হবে তখন? আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে গিয়ে যে আমি শুরুতেই ইয়ে করলাম, এই যে আমার কয়টা ফ্যাক্টর আছে, হ্যাঁ, এটা আমি ডেভেলপ করলাম। 4টা ফ্যাক্টর, আমরা 3টা মিল ছিল, পরে আরেকটা। রাইট, এটা হচ্ছে আমার এই কোরিলেশনের ভিত্তিতে আমি এটা করে ফেললাম। হ্যাঁ, এখন এটা ভ্যালিডেট করার আরেকটা মাধ্যম আছে, এটা একমাত্র মাধ্যম না যে শুধু লোডিং এর মাধ্যমে যে আমি জিনিসটা এস্টাবলিশ করে ফেললাম এই আমার স্কিলটা, তা না। এরপরে আমাকে দেখতে হবে আমার এই আইটেমগুলি কতটা রিলায়েবল। এটা হচ্ছে নেক্সট স্টেপ। হ্যাঁ হ্যাঁ, রিলায়েবিলিটি হচ্ছে নেক্সট স্টেপ। এন্ড রিলায়েবিলিটি গিয়ে যদি আমি দেখি যে আমার এই আইটেম, ফর এক্সাম্পল attitude 1, এই আইটেম আসলে রিলায়েবল না যদি লোডিং ভালো দেখাচ্ছে। হ্যাঁ, তো সুতরাং আমি হয়তো এটাকে ডিলিট করে দিলে আমার স্কেলটা এস্টাবলিশ হয়ে গেল, কিংবা এটা রিলায়েবিলিটি অনেক হাই দেখালো। হ্যাঁ, তখন আমি ওটা ডিলিট করে আমি সাজেস্ট করব এই বাকি এই 4টা আইটেম এই মডেলের ক্ষেত্রে। তখন আমি বলবো যে আমার ডেটা সাজেস্ট করতেছে এই 4টাই এই মডেলের সাথে, অর্থাৎ এই কনস্ট্রাক্টের সাথে যায়। তো এই হচ্ছে বিষয় আর কি, যে না, তাহলে ওই যে কিউমুলেটিভ যে ইফেক্টটা, সেটার কথা বলছিলাম। কিউমুলেটিভ ইফেক্ট, হ্যাঁ, না ওটা তো আমরা এখন আর কনসিডার করছি না। হ্যাঁ, ও আচ্ছা, আমরা এখন আর কনসিডার করছি না। আমরা এই ইনিশিয়াল স্টেজ, আমরা এগুলো একটা একটা স্টেজ পার করছি আর কি। হ্যাঁ, ফার্স্ট স্টেজে আমরা ওগুলোর উপর ভিত্তি করে এগুলা নিলাম। এখন আরেক ধাপে গিয়ে আমাকে দেখতে হবে রিলায়েবিলিটি আছে কিনা, যদি না থাকে এগেইন আমাকে ডিলিট করতে হবে, এই আর কি সাজেশন। আচ্ছা, যেটা প্রশ্ন আমি বলছিলাম যে রিলায়েবিলিটি আসলে কি জিনিস। হ্যাঁ,
রিলেবল এটা হচ্ছে আমরা যদি খেয়াল করি এই যে ইন্টেনশন 5 পর্যন্ত, হ্যাঁ, অর্থাৎ আমরা যখন এই দেখি যে এই প্রথম রেসপন্ডেন্ট ইন্টেনশন 4 দিয়েছে, দ্বিতীয় রেসপন্ডেন্টও 4, তৃতীয় রেসপন্ডেন্ট 4, 5, এই যে একটা ধারাবাহিকতা, বোঝা যাচ্ছে কিনা? এই যে আপনি যদি খেয়াল করেন বেশি একটা পরিবর্তন কিন্তু হয় নাই, 4-5 এর মধ্যে আছে সব রেসপন্ডেন্টের মধ্যে। সিমিলারলি এই যে ইন্টেনশন 3, এটা দেখেন এটা 3-4 এর মধ্যে বেশি আছে। এই হচ্ছে মোটামুটি এই রিলায়েবল কিনা এটা বোঝার উপায়, অর্থাৎ সব রেসপন্ডেন্ট আমার স্কেলটাকে একই ধাঁচে রেসপন্স করেছে কিনা। তো তেমন একটা ভেরি হয় নাই। এখন আমরা কিন্তু ইচ্ছা করলে এটা একটু টুইস্ট করতে পারি, টুইস্ট করে দেখতে পারি রিলায়েবিলিটি আসলে কত কমানো যায় কিভাবে কিংবা বাড়ানো যায় কিভাবে। ফর এক্সাম্পল, আপনি যদি এগুলাকে একটু টুইস্ট করেন, এই 1, আমরা কিছু 1 দিয়ে দিই, হ্যাঁ, আমরা একটু জিনিসটাকে একটু ডিস্টর্ট করে দিলাম ডেটাটাকে, হ্যাঁ। তাইলে আমরা এখন দেখি আমার রিলায়েবিলিটি কোথায় গিয়ে দাঁড়ায়। অ্যানালাইজ, এই যে ক্রনবেক আলফা কিন্তু এখন কমে গেছে 0.849, দেখছেন? আগেরটা কি ছিল 0.966, অনেক কমে গেছে কিন্তু 0.849। আমি কি করলাম, জাস্ট হয়তো 15-20টা আইটেম আমি এই রেসপন্স চেঞ্জ করে দিলাম। আমি কি চেঞ্জ করলাম আপনারা যদি খেয়াল করেন, এই আমি এই যে ইন্টেনশন 1, এটা এই রেসপন্সে একটু আমি আনইউজুয়াল এই বিহেভিয়ার আমি দিলাম, যেটা সচরাচর এই অন্যগুলার সাথে যায় না, হ্যাঁ। এখন এটা বাড়ানোর উপায়, এগেইন আপনি যদি অন্যগুলার সাথে ধারাবাহিকভাবে একটু ধারাবাহিকতা রক্ষা করতে চান, তাহলে এগেইন এগুলো সবগুলো একটু হাই করতে হবে বাকিগুলোর মতো করে, তাহলে কিন্তু আবার বেড়ে যাবে, হ্যাঁ। তো এগেইন এখানে হচ্ছে টুইস্টটা আসলে মানে এভাবে করা যায়, মানে আমি এটা দেখাইলাম যে আসলে বোঝার সুবিধার্থে যে কিভাবে আসলে রিলায়েবিলিটিটা কাজ করে। তো এই হচ্ছে মূলত বিষয়, অর্থাৎ যেটাকে আমরা বলি কনসিস্টেন্সি আছে কিনা এই মানে রেসপন্স করার সময় সব রেসপন্ডেন্টের মধ্যে এক ধরনের ধারাবাহিকতা আছে কিনা আমার এই স্কেলে। তো এইটা মূলত রিলায়েবিলিটির কাজ। তাহলে আমরা যদি দেখি আমাদের এই ভ্যালু কি আসছিল 0.966, তাহলে আমরা কি করব, এখানে 0.966 এটা দিলাম। তাহলে বাকিগুলি সিমিলার ওয়েতে আমরা বাকিগুলোর ক্ষেত্রেও স্কেল, রিলায়েবিলিটি এগুলো এখন বের করে দিতে হবে, এগুলার দরকার নেই। আমাদের অ্যাটিটিউডস, এটা হচ্ছে 0.977, খুবই হাই রিলায়েবিলিটি, 0.977 আসছে। এটা দেখেন না, এটা তো ইন্টেনশন আছে 0.977। এই সাবজেক্টিভ নর্ম
এগুলো বের করে দেই। সাবজেক্টিভ নর্ম 0.912, সাবজেক্টিভ নর্ম। পারসিভ বিহেভিয়ার আসছে, বের করতে হবে। বিহেভিয়ার ওকে 0.919, তাহলে এইটা হয়ে গেল আমাদের মোটামুটি ফ্যাক্টর অ্যানালাইসিস থেকে প্রাপ্ত আমাদের ডেটা। এটা আমরা টেবিল, আরেকটা টেবিলে আমরা বসাবো। এই যে কনস্ট্রাক্ট আইটেমস লোডিংস আলফা, মোটামুটি সবগুলি চমৎকার দেখাচ্ছে। ওকে, আচ্ছা এখন আমরা কিন্তু এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস মোটামুটি শেষ করলাম। আমরা আরেকটা জিনিস না দেখালে আপনাদেরকে, যেটা হচ্ছে আজকের আলোচনাটা পূর্ণতা পাবে না, সেটা হচ্ছে এই কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস কিভাবে করতে হয়। কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করে একটা ডেটা কিভাবে, একটা কোশ্চেনের কিভাবে এস্টাবলিশ করতে হয়, তো সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ, আজকে নিয়োগ করেছি। যদিও সেটা করতে আমাদের এমওস এর প্রয়োজন, এটা এসপিএসএস দিয়ে করা যায় না। আর আমরা যখন স্ট্রাকচারাল ইকুয়েশন মডেল করি তখন কিন্তু আমরা কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করে তারপর কিন্তু আমরা পরবর্তীতে স্ট্রাকচারাল মডেলে যাই, অর্থাৎ রিগ্রেশনে যাই। কিন্তু যদি হয় শুধুমাত্র স্কেল ভ্যালিডেশনের বিষয়, স্কেল ভ্যালিডেশন, আপনারা যদি খেয়াল করেন এখানে আমি থিসিস দিয়েছি কয়েকটা, এর মধ্যে একটা থিসিস আছে শুধুমাত্র স্কেল ভ্যালিডেট করার জন্য। এই যে ইউএস এর একটা এই থিসিস খুবই ইন্টারেস্টিং, বলছে এ মেজার অফ নলেজ শেয়ারিং বিহেভিয়ার। নলেজ শেয়ারিং বিহেভিয়ার মেজার করার জন্য স্কেল ডেভেলপমেন্ট এন্ড ভ্যালিডেশন। এই ছেলেটা, সরি ছেলে নামে আমি বুঝি নাই, নাম চাইনিজ, ডিফিকাল্ট। ওকে, এখন এই স্টুডেন্ট সে যেটা করেছে, সে একটা থিসিস করেছে শুধুমাত্র একটা স্কেল ডেভেলপ করার জন্য। চিন্তা করেন, আমরা অনেক সময় চিন্তা করি আমি একটা স্কেল ডেভেলপ করব, এটা কি আবার পিএইচডি হবে কিনা। আমেরিকাতে পিএইচডি হচ্ছে এবং সেটা ভালো একটা ইউনিভার্সিটিতে, ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে 2005 সালে। সে কি করেছে, শুধু স্কেল ডেভেলপ করেছে, এবং তো বেশি না, শুধু নলেজ শেয়ারিং এর এরকম রিসার্চ মডেল কিন্তু সে তৈরি করে নাই, সে শুধুমাত্র নলেজ শেয়ারিং। রিসার্চ মডেলে আমাদের নলেজ শেয়ারিং কিন্তু আছে, রাইট? আমরা যদি খেয়াল করি, আমরা ইউজ করেছি ইন্টেনশন টু শেয়ার নলেজ, রাইট? ইন্টেনশন টু শেয়ার নলেজ। আর এখানে এই ছেলেটা কি, সরি স্টুডেন্টটা, এই ইন্টেনশন টু শেয়ার নলেজ, ধরেন এটাই নলেজ শেয়ারিং, এটার কি কি আইটেম আছে, কি কি ডাইমেনশন আছে, এগুলা সে আইডেন্টিফাই করেছে এবং সেটা ভ্যালিডেট করেছে। এবং সে ভ্যালিডেট করেছে কিভাবে? अगेन সে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করেছে, কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করে তারপর এটাকে ভ্যালিডেট করেছে। এখন এই
এই ধরনের ক্ষেত্রে এই আমরা আজকে দেখবো যে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস কিভাবে করা যায়, এবং যেটা আগের পেপারে যেটা আমরা দেখলাম যে এই যে পেপারটাতে এখানে কিন্তু তারা সিএফএ করেছে, এই যে result of the confirmatory factor analysis of the PPQ for the healthy subject। এখন এটা করার জন্য আমাদেরকে অ্যামোসে যেতে হবে, আর অ্যামোসে যাওয়ার আগে এই একটু ব্রেক নিতে চাই। এ পর্যায়ে আপনারা যদি চান এই সিঙ্গারা সমোসা খাওয়ার একটু ব্রেক যার যার তরফ থেকে খেয়ে নেবেন ইনশাআল্লাহ। আমরা এই 10 থেকে 12 মিনিটের একটা ব্রেক নেব।